গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। নমস্কার। আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনাদের কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। দেখতে দেখতে আজ আমরা ৭০,০০০-এর পরিবার, আর এই পরিবারের সদস্য সংখ্যা ১ লক্ষে পৌঁছে দিতে কেবল আপনারাই পারেন। তাই যারা নিয়মিত গল্প শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ইউটিউবে সাবস্ক্রিপশন কিন্তু ফ্রি, তবে এতে আমাদের অনেকটা উপকার হয়, আমরা সাহস পাই, উৎসাহ পাই। এছাড়া যদি আপনারা আমাদের আর্থিকভাবে সাহায্য করতে চান, আপনারা মেম্বারশিপ নিতে পারেন বা সুপার চ্যাটের মাধ্যমেও আমাদের সাহায্য করতে পারেন। আজ আপনাদের জন্য রয়েছে একটি অন্যরকম গোয়েন্দা অ্যাডভেঞ্চার গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে। গত সপ্তাহে এসেছে রুদ্রনীলের নতুন গল্প। এখনও না শুনে থাকলে শুনে নিন শিগগির। লিংক রইল আই বাটনে। বজ্রগড়ের বজ্র হারিয়েছে, কে খুঁজে আনবে? ওদিকে ২ দিনের মধ্যেই বজ্রেশ্বরের পুজো। পুজোর আগে কি বজ্রেশ্বরের বজ্র পাওয়া যাবে? শুনতে থাকুন আজকের গল্প হেমন্ত দত্তের কলমে বজ্রগড়ের বজ্র। বজ্রগড়ের বজ্র। কালো পোশাকে ঢাকা লোকটা ছুটে চলেছে পাগলের মতো জঙ্গল ভেঙে। তার পিছনে ঘোড়া ছুটিয়ে আসছে একটা দল খ্যাপা কুকুরের মতো। হই হই রবটা যেন কাঁপিয়ে দিচ্ছে জঙ্গলটাকে। ছুটে চলা লোকটা দাঁড়ালো একটু, মুখটা হাঁ করে দম নিল। কাপড়ে জড়ানো জিনিসটা একবার হাত বুলিয়ে অনুভূতি নিল সে। তারপরে দৌড়ালো আবার। জঙ্গলের কাঁটায় ছড়ে যাচ্ছে তার হাত পা, তবু প্রাণপণ ছুটে চলেছে সে। যেমন করেই হোক এই জিনিসটা ওই লোকগুলোর হাত থেকে রক্ষা করতে হবে তাকেই। তাড়া করে আসা লোকগুলোর সাথে দ্রুত কমছে তার দূরত্ব। লোকটা বুঝতে পারছে সে হয়তো পারবে না জিনিসটা নিয়ে পালাতে। তাড়া করে আসা দলটা একটু একটু করে ঘিরে ধরল লোকটাকে। হাতের উদ্যত অস্ত্রগুলো চকচক করছে জঙ্গলের আধো অন্ধকারেও। হিংস্র দৃষ্টি যেন তীরের ফলার মতো ঝিঁকিয়ে উঠছে। লোকটা বুঝল মৃত্যু অনিবার্য, কিন্তু সে জানে যে জিনিসটা সে নিয়ে পালাচ্ছে সেটা যদি ওদের হাতে পড়ে তাহলে বিরাট সর্বনাশ হয়ে যাবে। তাই সে মৃত্যুবহ ভেদ করে পালাতে চাইল। দৌড়তে শুরু করলো সে উল্টো দিকে। আর ঠিক তখনই ধারালো একটা বর্ষা সনসন করে বাতাস কেটে এসে গেঁথে গেল লোকটার পিঠে। শরীরটা হুমড়ি খেয়ে ছিটকে পড়ল। দ্রুত উঠল সে ঝাড়া দিয়ে। তারপরে দিক বিদিক ভুলে ছুটতে লাগলো। অন্ধকারে হারিয়ে গেল পথ, আর পাথরের বড় কোনো টুকরোতে ধাক্কা লেগে ছিটকে পড়ল কোনো এক খাদে। ঝড়ের বেগে গড়াতে গড়াতে নেমে গেল শরীরটা নিচে। মাথাটা থেঁতলে গেল পাথরে, শরীরটা গুটিয়ে গেল যন্ত্রণায়। মুঠোয় ধরা কাপড়ের পুটলিটা ছিটকে পড়ল দূরে। চোখ দুটো ধোঁয়া ধোঁয়া হয়ে বুজে এলো তার। আর চোখ বুঝতেই সে শুনতে পেল ভারী পায়ের শব্দ। কেউ যেন দ্রুত পায়ে পাথর মারিয়ে তার দিকেই এগিয়ে আসছে। বজ্রগড় এখন ঘুমিয়ে আছে গভীর ঘুমে। মহলের বাতিদানগুলোর মৃদু আলো ছড়িয়ে পড়ছে গোটা মহল জুড়ে। নিঝুম নিস্তব্ধ রাত্রির দ্বিপ্রহরের কাছাকাছি একটা ঘোড়ার গাড়ি এসে হাজির হলো। মহলের ঝোলা বারান্দায় ছায়ামূর্তির মতো দাঁড়িয়েছিল কেউ এতক্ষণ আকুল দৃষ্টি নিয়ে। গাড়িটা নিঃশব্দে এসে দাঁড়াতেই তার হাতে ধরা বাতিটা একবার জ্বলে উঠেই নিভে গেল। সাথে সাথেই খুলে গেল মূল ফটক প্রায় নিঃশব্দে। চত্বরে বেশ কিছুটা ভেতরে ঢুকে থামল গাড়িটা।
গাড়ির ভেতর থেকে নামলো দুজন। তাদের গোটা দেহ কালো পোশাকে ঢাকা। ঘোড়ার গাড়িটা তাদের নামিয়ে দিয়ে চলে গেলে তারা প্রায় অন্ধকার জায়গাটাতে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। একটু পরেই অন্ধকারে মিশে হাজির হলো বারান্দায় দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তি। চাপা স্বরে সে বলল, আসুন, ওপরে যেতে হবে। নির্দেশ পেতেই আগন্তুক দুজন সামনের দিকে পা বাড়ালো। বারান্দায় জ্বলতে থাকা আলোয় আগন্তুকদের চেহারা দৃশ্যমান হলো। একজন একটু বেশি লম্বা, বেশি বহুল পেটাই চেহারা, আর একজন অপেক্ষাকৃত বেঁটে, কিন্তু চোখ যেন তার লাটাইয়ের মতো ঘুরছে। চোয়াল ভীষণ কঠিন। তার চালচলনই বলে দিচ্ছে যে কোনো ধরনের অবস্থার জন্য সে সর্বদা প্রস্তুত। ছায়ামূর্তির মতো লোকটা আবারও চাপা স্বরে নির্দেশ দিল, ডান দিকের বারান্দা ধরে আসুন। বারান্দা ধরে আরও কিছুটা যাওয়ার পরে একদম কোণের একটা ঘরের সামনে এসে থামল ছায়ামূর্তি। দরজাটা খুলে মৃদু স্বরে আগন্তুকদের উদ্দেশ্যে বলল, ভেতরে বসুন, সময় হলেই উনি আসবেন। দরজাটা বন্ধ হলো আগন্তুকরা ভেতরে ঢুকতেই। ঘরটা বাইরে থেকে ছোট লাগলেও ভেতরে ঢুকে ওরা বুঝল বেশ প্রশস্ত সেটা। ঘরের ভেতরে একটা মৃদু আলো খড়বাকায় একটা চকিত দৃষ্টিতে জরিপ করল ঘরটা। ঘরের মেঝেতে লাল কার্পেট, একদিকে একটা গদি আঁটা সোফা, বড় বড় পর্দা ঝুলছে দেওয়াল জুড়ে। ডান দিকের দেওয়ালে জমিদার মশাইয়ের একটা তৈলচিত্র, তাতে মালা পরানো। খড়বকায় লোকটা সোফায় বসতে গিয়েও থেমে গেল। অপরজন অবাক দৃষ্টিতে তাকালো তার দিকে। মৃদুস্বরে বলল, কি হলো? খড়বকায় লোকটার চোখের তারা দুটো ঘুরতে লাগলো লাটিমের মতো। কঠিন মুখে সে বলল, এই ঘরে আরো কেউ আছে? মানে? কথাটা শেষ হবার আগেই একটা ধারালো তলোয়ার সনসন করে বাতাস কেটে ধেয়ে এলো অন্ধকারের কোণ থেকে। খড়বকায় লোকটা তড়িৎ বেগে ঝাঁপিয়ে পড়ল সেই পেটাই লোকটার ওপরে, আর দুজনের দেহটা গড়িয়ে পড়ল মেঝেতে। তলোয়ারটা গেঁথে গেল সোফায়। আগন্তুক দুজন ঝটিতে উঠে দাঁড়ালো। অন্ধকার কোণের পর্দার আড়াল থেকে এগিয়ে আসছে দুজন অস্ত্রধারী। মুখ তাদের লাল কাপড়ে ঢাকা, হাতের অস্ত্র চকচক করছে মৃদু আলোয়। আগন্তুক দ্বয়ের শরীর টান টান হয়ে গেল। অস্ত্রধারী লোক দুটো তীর বেগে অস্ত্র উঁচিয়ে এগিয়ে এলো তাদের দিকে। খড়বকায় লোকটা সোফায় গিঁথে থাকা অস্ত্রটা তড়িৎ বেগে তুলে নিয়ে প্রতিহত করতে লাগলো আক্রমণকারীদের। এক মুহূর্তে খণ্ডযুদ্ধে ভরে গেল গোটা জায়গাটা, কিন্তু সেটা এক মুহূর্তের জন্যই। পেটাই চেহারার লোকটা এক মুহূর্তেই কাবু করে মাটিতে ফেলল দুজনকে। খড়বকায় লোকটা দ্রুত হাত বেঁধে ফেলল লোক দুটোর। আর ঠিক তখনই মৃদু তালির শব্দটা কানে এলো ওদের। চকিতে তাকিয়ে ওরা দেখল রাজবেশধারী এক মহিলা হাতখানেক দূরে দাঁড়িয়ে ঠোঁটের ডগে ধারালো একটা হাসি নিয়ে বলল, এই তোরা যা। হাতের বাঁধন নিয়েই লোক দুটো ভেতরের দরজা দিয়ে অদৃশ্য হয়ে গেল। মহিলা উল্টো দিকের গদি আটা সোফায় বসতে বসতে বললেন, আমি এই বজ্রগড়ের রানীমা। আপনাদের নাম পরিচয়টা একটু শুনি। অপেক্ষাকৃত লম্বা লোকটা তীক্ষ্ণ দৃষ্টি ফেলল রানীমার দিকে। কঠিন গলায় বলল, আমার নাম ইন্দ্রশেখর। এ আমার খুড়তুতো ভাই রবিন। কিন্তু মাঝরাতে গোপনে আসার আমন্ত্রণ জানিয়ে এই আক্রমণের অর্থ কি? রানীমা হাসলেন দুলে দুলে। দেখলাম নায়েব মশাইকে বাঘ আনতে বলেছিলাম, তিনি বাঘই এনেছেন নাকি বাঘের নামে বিড়াল? ইন্দ্রর ঠোঁটে খেলে গেল অর্থপূর্ণ এক হাসি। হাসির রেশটা নিয়েই সে বলল, পরীক্ষার ফল তো নিজের চোখে দেখলেন, কিন্তু জানতে পারি কি ঠিক কী জন্য এই গোপন আমন্ত্রণ? রানীমার মুখের ভাবে এবারে পরিবর্তন এলো। দ্রুত মৃদুস্বরে বললেন, আপনারা আগে বসুন, বলছি। একটু গোছালেন নিজেকে, তারপরে বলতে শুরু করলেন, বজ্রগড়ের বজ্র খুঁজে দিতে হবে আপনাদের। ইন্দ্র আর রবিন দুজনে একটু নড়ে চড়ে বসল। রানীমা বলে চললেন, সামনের শুক্লা চতুর্দশীতে মন্দিরের দ্বার খোলা হবে।
এই পুজো হয় প্রতি 4 বছর অন্তর। এই জমিদারি সহ পাশাপাশি অনেক জমিদারির লোক অতিথি এবং ভক্ত হিসেবে অংশগ্রহণ করে এই পুজোয়। আরাধ্য দেবতা হল বজ্রেশ্বর, তার মূল অস্ত্র বজ্র, তাই সেটা ছাড়া পুজো কোনোভাবেই সম্ভব নয়। আর প্রজারা বা অতিথিরা যদি জানতে পারে অস্ত্র না থাকার কথা, তাহলে বজ্রগড়ের সম্মান তো যাবেই, প্রজারাও বিক্ষুব্ধ হয়ে যেতে পারে। একটানা বলে থামল রানীমা। ইন্দ্র মন দিয়ে শুনছিল। রানীমা থামলে জিজ্ঞাসা করল, তা কিভাবে চুরি হয় এই বজ্র? রানীমার ঠোঁটে অদ্ভুত এক হাসি খেলে গেল। মৃদু স্বরে বললেন, চুরি যায়নি, আমি সময় মতো লোক দিয়ে সরিয়ে দিয়েছি। ইন্দ্র আর রবিন দুজনেই যেন নড়ে উঠল। ইন্দ্র কিছুটা অস্ফুট স্বরে বলল, মানে? হ্যাঁ, আমি ভূষণ নামে একজনকে দিয়ে সেটা সরিয়ে দিয়েছি জমিদার মহল থেকে। কিন্তু কেন? রানীমা এক পলক দেখলেন ইন্দ্রকে, মৃদু গম্ভীর স্বরে বললেন, আমার স্বামীরা 2 ভাই। আমার স্বামী বড়, এই জমিদারি তারই ছিল। ছোট ভাই শিবনারায়ণকে তিনি বিশেষ এক অপরাধের জন্য এ জমিদারি থেকে বিতাড়িত করেন। আমার স্বামী সহ জমিদার মহলের সকলেই ভেবেছিল শিবনারায়ণ চিরদিনের জন্য বিভাগী হয়ে গেছে, কিন্তু রানীমা থামলেন। চোয়াল ভীষণ কঠিন তার। ইন্দ্র ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, কিন্তু? রানীমা একটু যেন উদাসীন হলেন। তারপরে একই রকমের মৃদু গম্ভীর স্বরে বললেন, আমার স্বামীর শখ ছিল শিকারের। জমিদারির পশ্চিম প্রান্তে আছে সুবিশাল জঙ্গল। প্রায় প্রতি বছরে নিয়ম করে তিনি শিকারে যেতেন। তবে শিকারে তিনি দলবল নিয়ে যেতে পছন্দ করতেন না, বিশ্বস্ত 2-4 জনকে নিয়ে যেতেন। কিন্তু কিন্তু শেষবারে শিকারে গিয়ে তিনি আর ফেরেননি। ফেরেননি মানে নিরুদ্দেশ? না না, তার প্রাণহীন দেহ জঙ্গলে পাওয়া যায়। দেহে গভীর ক্ষতের দাগ ছিল, সঙ্গীদেরও খোঁজ মেলেনি কোথাও। বুঝেছি। বাঘ বা সিংহ জাতীয় কোনো হিংস্র সাপদ? রানীমা হাত তুলে থামিয়ে দিলেন ইন্দ্রকে। আলতো মাথা নেড়ে বললেন, আমার মনে হয় না কোনো হিংস্র সাপদের কাজ এসব। আর তা যদি হতো, তাহলে অন্তত তার শিকার করার বন্দুকটা কাছাকাছি থাকতো। সেটা জঙ্গলের মধ্যে পাওয়া যায়নি কোথাও। সঙ্গী সাথীরাও তো নিরুদ্দেশ। ইন্দ্র মাথা নাড়ল, মৃদু স্বরে বলল, বেশ, ধরে নিলাম তিনি কোনো আততায়ীর হাতে মারা গেছেন। তো এর সাথে বজ্রের সম্পর্কটা কি? তিনি মারা যাওয়ার পরদিনই জমিদারিতে অতর্কিত আক্রমণ হয়। আমি ভালো বুঝি না, আমার মনে হয়েছে এটা শিবনারায়ণের কাজ। তাই বজ্রটা তখনই ভূষণের হাত দিয়ে তাকে সেটা কোনো সুরক্ষিত জায়গায় আপাতত রাখতে বলি, কিন্তু সে আর ফিরে আসেনি। এমন তো হতে পারে সে ওই শিবনারায়ণের হাতে ধরা পড়েছে, আর বজ্রটাও? রানীমা মাথা নাড়লেন। না না, সেটা হলে শিবনারায়ণ তখনই জমিদারির অধিকার নিতে চাইতো। বজ্র যার, বজ্রকর তার। আচ্ছা, ওই ভূষণ নামক লোকটাও তো ওটা নিয়ে অন্য কোথাও পালাতে পারে। রানীমা রবিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেললেন, একটি কড়া একটা হাসি নিয়ে বললেন, আপনার কি মনে হয় বজ্রগড়ের রানীমার বিচার বুদ্ধি এতই দুর্বল যে তেমন কাউকে দিয়ে এমন একটা জিনিস সুরক্ষার জন্য পাঠাবে? না, মানে জিনিসটার অর্থমূল্য তো অনেক। হ্যাঁ, জিনিসটা সোনার মোড়কে বাঁধানো। তবে এর অর্থমূল্য থেকেও বেশি মূল্যবান অন্য একটা কারণে। ইন্দ্র আগ্রহী চোখে তাকালো রানীমার দিকে, গম্ভীর স্বরে বললেন, বজ্রটা তৈরি হয় আমার শ্বশুর মশাইয়ের বুকের হাড় দিয়ে। তিনি শেষ বয়সে বিভাগী হয়ে গিয়েছিলেন উচ্চ সাধন মার্গের জন্য। মৃত্যুর আগে ফিরে এসে ইচ্ছা প্রকাশ করেছিলেন তার বুকের হাড় দিয়ে বজ্র বানাতে। এটা শুধু আরাধ্য দেবতার অস্ত্র নয়, এ বজ্রগড়ের শক্তিও। অন্তত তেমনই বিশ্বাস এই জমিদার মহল সহ প্রজাদেরও। আপনাদের মন্দিরে কি দেবতার নিত্য সেবা হতো না? হ্যাঁ, হতো। আচ্ছা, এই জমিদার মহলে কে কে জানে যে বজ্রটা খোয়া গেছে? বৃদ্ধ নায়েব শশাঙ্ক এবং পুরোহিত মুরলীমোহন। এতগুলো বছর কেটে গেল, আপনারা কি বজ্রের খোঁজ করেছেন? গোপনে যতটা করা যায় করা হয়েছে, কিন্তু খুব একটা লাভ কিছুই হয়নি। বুঝলাম। আমাদের আমন্ত্রণ এই বজ্র উদ্ধার করার জন্য।
তাই তো? হ্যাঁ, কিন্তু মনে রাখবেন, যা করতে হবে তা খুবই গোপনে, এবং শুক্লা চতুর্দশীর আগে, অর্থাৎ হাতে মাত্র 4টে দিন সময় পাবেন। বলেই ডান হাতের মুঠোয় মোহরের একটি থলি নাচিয়ে ছুঁড়ে দিলেন ইন্দ্রদের দিকে। ইন্দ্র দেখল থলিটা, কিন্তু তুলল না। রানীমা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বললেন, এটা রাখুন, এটা অগ্রিম। কাজ সুসম্পন্ন করতে পারলে এর থেকে 3 গুণ পাবেন। ইন্দ্র আলতো হেসে তুলে নিল থলিটা, মৃদু স্বরে বলল, রানীমা মনে হয় বাঁ কাঁধে সাম্প্রতিক ভারী চোট পেয়েছেন। রানীমা উঠতে গিয়েও থেমে গেলেন, ভ্রু কুঁচকে বললেন, হ্যাঁ ঠিক, কিন্তু আপনি কিভাবে জানলেন? না, এমনি বললাম। হ্যাঁ, বুঝেছি। নায়েব মশাই খুব সম্ভবত সঠিক লোককেই আমন্ত্রণ জানিয়েছেন। বেশ, আপনারা বিশ্রাম নিন, নায়েব মশাই সমস্ত ব্যবস্থা করে দেবেন। একবার কি মন্দিরের ভেতরে যাওয়া যায়? শুক্লা চতুর্দশী ছাড়া মন্দিরের ভিতরে কোনো সাধারণ মানুষের প্রবেশ করার কোনো নিয়ম নেই, তবে আপনারা দূর থেকে দর্শন করতেই পারেন। নায়েব মশাই আপনাদের সময় মতো দেখিয়ে দেবেন। বলে চলে যেতে গিয়েও থেমে কড়া স্বরে বললেন, বজ্রগড়ের সম্মান কিন্তু আপনাদের হাতে, তবে একটা কথা মনে রাখবেন, কাজে ব্যর্থতা মানে কিন্তু নিষ্ঠুর মৃত্যু। বলেই প্রায় চোখের পলকে ভিতরে অদৃশ্য হয়ে গেলেন তিনি। রবিন এক মুহূর্তে অদৃশ্য হয়ে যাওয়া দেখল, তারপরে মৃদু স্বরে ইন্দ্রকে জিজ্ঞাসা করল, তুমি কি করে বুঝলে রানীমা কাঁধে চোট পেয়েছেন? ইন্দ্র হাসল আলতো, সোফা ছেড়ে উঠতে উঠতে বলল, এই ধরনের অহংকারী মহিলা যদি তার চেয়ে অপেক্ষাকৃত নিচু অবস্থানের কাউকে অর্থ দেন, তাহলে সাধারণত বাঁ হাতে ছোড়েন অর্থের থলে, কিন্তু উনি ডান হাতে দিলেন, তাই মনে হলো। কথা শেষ হওয়ার আগেই ঘরে ঢুকল বৃদ্ধ নায়েব শশাঙ্ক। ইন্দ্র আর রবিন তাকে অনুসরণ করে এগিয়ে চলল, কিন্তু তারা কি কখনো ভেবেছিল তাদের জন্য কত ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে? জমিদার মহলের ঘোড়ার গাড়ি তাদের নামিয়ে দিয়ে গেছে জঙ্গলের মুখটাতে ভোরের আলো ফোটার আগেই। নায়েব মশাই নিজে এসেছিলেন। ইন্দ্র আর রবিন সুবিশাল জঙ্গলটাকে 4টে ভাগে ভাগ করেছে। তাদের হাতে সময় আছে মাত্র 4টে দিন। হারানো বজ্র খুঁজতে হবে এর মধ্যেই, কিন্তু সারাদিন জঙ্গলের পশ্চিম প্রান্ত তন্ন তন্ন করে খুঁজেও তেমন কোনো কিছুর হদিশ পেল না ইন্দ্র আর রবিন। দিনের আলো মরতে শুরু করেছে, জমাট কালো হতে শুরু করেছে গাছের ছায়া। তাই ওরা দুজনে ঠিক করলো উঁচু ঢিবি মতো জায়গাটায় তাঁবু খাটাবে। ঢিবিটায় উঠল দুজনে। বড় ঝাঁকড়া একটা গাছ, চারপাশে ছোট ছোট ঝোপের জঙ্গল। তবু এই জায়গাটাই অপেক্ষাকৃত নিরাপদ বলে মনে হলো তাদের। রবিন তাঁবুর খুঁটিগুলো পুঁতছিল মাটিতে। ইন্দ্র বসেছিল একটা পাথরের উপরে, মনে মনে পর্যালোচনা করছিল বৃদ্ধ নায়েব শশাঙ্কের কথাগুলো। ইন্দ্রর মনে রানীমার সাথে কথা বলার পরেও রয়ে গিয়েছে অনেক ধোঁয়াশা। তাই শশাঙ্ককে জিজ্ঞাসা করছিল সে, আচ্ছা, জিনিসটা যে এই জঙ্গলে আছে এমন ধারণা কেন আপনাদের? লোকালয় তো থাকতে পারে। না, লোকালয় কোনোভাবেই সম্ভব নয়। বজ্রগড়ের প্রজারা জানে ওই বজ্রেশ্বরের বজ্র সাধারণ গৃহে রাখা যায় না, তাতে অনর্থ হয়ে যেতে পারে। আর তাছাড়া ভূষণ এই জঙ্গলটাকে হাতের তালুর মতো চিনত। তাই রানীমা এবং আমার দুজনেরই বিশ্বাস সেই জঙ্গলেই কোথাও। বৃদ্ধ নায়েব গলাটা অজানা কোন অনুভূতিতে যেন বুঝে এলো। ইন্দ্র আবারও মৃদুস্বরে জিজ্ঞাসা করল, আচ্ছা, জমিদার মশাইয়ের ব্যবহারে কি কোনো পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল? বেশ কিছু পরিবর্তন হয়েছিল। শেষের দিকে শিকারে যেতেন বটে, তবে কোনো শিকার সেভাবে নিয়ে তিনি ফিরতেন না।
ইন্দ্র আরো কিছু ভাবতে যাচ্ছিল, কিন্তু তখনই তার কাঁধ থেকে থকথকে কিছু একটা পড়ল নিচে। হাতের আঙুলে চটচটে একটা অনুভূতি হলো তার। তারপরে কিছুটা আশ্চর্য হয়েই ইন্দ্র ওপরের দিকে তাকালো, আর যা দেখল তাতে তার গোটা শরীরটা অবশ হয়ে গেল। কোনো এক পাখি একটানা ডাকছিল এতক্ষণ, সেও যেন চুপ করে গেছে হঠাৎ। ইন্দ্র বুঝতে পারে না সে কি করবে। দৌড়ে পালাবে এমন শক্তিও এই মুহূর্তে তার শরীরে নেই। চোখ দুটো বিস্ফারিত করে সে তাকিয়ে আছে সেই বিশাল চেহারার অজগরটার দিকে। সাপটার দেহটা গাছের একটা ডালে পাক খেতে খেতে নামছে। চেরা জিভ হিস হিসে শব্দ তুলে এগিয়ে আসছে ইন্দ্রর দিকে। কাঁচের মার্বেলের মতো চোখ দুটো এখন স্থির শিকারের ওপরে। অজগরের প্রচণ্ড হাঁ মুখটা এগিয়ে এলো ইন্দ্রর মাথাটা লক্ষ্য করে। আর ঠিক তখনই রবিনের চিৎকারটা শোনা গেল, ইন্দ্রদা বসে পড়ো। ঝটিতে বসে পড়ল ইন্দ্র। কাটকাটার ছোট্ট কুঠারটা শনশন করে বাতাস কেটে এগিয়ে এলো, আর অজগরের মাথাটা ধারালো এক কোপে কেটে পড়ে গেল নিচে। মুন্ডহীন দেহটাও গাছের ডাল থেকে সশব্দে নিচে পড়ল। রক্ত ছিটিয়ে গেল চতুর্দিকে। ইন্দ্র উঠে দাঁড়ালো, হাঁ করে দম নিল একটু। তারপরে রবিনের দিকে তাকিয়ে আলতো হেসে বলল, সত্যি ভাই, একটু হলেই তো ভবলীলা। রবিন হাত তুলে থামিয়ে দিল ইন্দ্রকে। ইন্দ্ররও কানে গেছে শব্দটা। পাথুরে মেঝেতে তীক্ষ্ণ আঁচড়ের মতো একটা শব্দ হচ্ছে। রবিন আঙুলের ইশারায় দেখালো সামনের ঝোপটাকে। ইন্দ্র দেখল অন্ধকারে জ্বলছে তার দুটি চোখ। ইন্দ্র আলতো করে ঘাড় ঘুরিয়ে দেখল বন্দুকটা পড়ে আছে একটু দূরে, যেটা এই মুহূর্তে ইন্দ্র আর রবিন দুজনেরই নাগালের বাইরে। ঝোপটা আবারও দুলে উঠল জোরে, আর ডোরা কাটার দেহটা বের হয়ে এলো ঝোপ থেকে। কিছুটা এগিয়ে এসে ভয়ঙ্কর একটা হুঙ্কার ছাড়ল সে। হিংস্র সেই গর্জনটা কাঁপিয়ে দিল চরাচর। বেশ কয়েকটা পাখি ডানা ঝাপটে উড়ে গেল। চোরা কাটার ধারালো দাঁতগুলো আলো ছায়াতেও যেন ঝিঁকিয়ে উঠল। বেশ কয়েক পা ধীর গতিতে এগিয়ে এসে স্থির হলো, জরিপ করল ইন্দ্রকে। বুঝতে চেষ্টা করছে মানুষের দেহ নাকি প্রস্তর মূর্তি। ইন্দ্রর শরীর এখন পাথরের মতো স্থির, তাই সময় নিচ্ছে হিংস্র সাপটা। প্রস্তুত হচ্ছে ঝাঁপিয়ে পড়ার জন্য। ডোরা কাটাটা পাথুরে জমিতে আরো একবার নখরযুক্ত পাটা টানল। এবারে সে ঝাঁপ দেবে ইন্দ্রর ওপরে, কিন্তু এই মুহূর্তে সে নিরস্ত্র। নিঃশ্বাস প্রায় বন্ধ করে দাঁড়িয়ে রইল সে। একটা বড় পাথরের টুকরো আছড়ে পড়ল ডোরা কাটার দেহের ওপরে। রবিন পাথর ছুঁড়ে সাপদের দৃষ্টিটা ঘোরাতে চাইছে। ইন্দ্র দেখল রবিনের হাতে একটা হাতুড়ি, যেটা দিয়ে সে তাঁবুর খুঁটিগুলো মাটিতে গাঁথছিল। রবিন চাপা ইশারা করল ইন্দ্রকে বন্দুকটার দিকে। হিংস্র সাপদটা এখন মুখ ঘুরিয়েছে রবিনের দিকেই। ইন্দ্র ধীর ভঙ্গিতে প্রায় নিঃশব্দে পিছুতে শুরু করল। আলতো করে ঝুঁকল বন্দুকটা তুলে নিতে। আঙুলের টগা ছুলো বন্দুকের নল। এবারে শুধু তুলে নেবার পালা। কিন্তু ঠিক তখনই ডোরা কাটা হিংস্র এক গর্জন করে ছুটে এলো ইন্দ্রকে লক্ষ্য করে। আর ইন্দ্র বন্দুকটা তোলার আগেই ঝাঁপিয়ে পড়ল তার উপরে। ধারালো থাবা তীক্ষ্ণ আঁচড় টেনেছে তার ছাতিতে। রক্ত গড়িয়ে নামছে সেখান থেকে। হিংস্র সাপদের শ্রীদন্ত থেকে ঝরে পড়ছে লালা রস। রবিন হাতুড়িটা নিয়ে ছুটে আসছে। ইন্দ্র শরীরটা টান করল প্রতি আক্রমণের জন্য। হিংস্র সাপদ আরো একটা গর্জন ছেড়ে কামড় বসাতে গেল, কিন্তু ঠিক তখনই অন্ধকার ঝোপ থেকে ধারালো একটা বর্ষা সনসন বাতাস কেটে বাঘের কান ফুঁড়ে বেরিয়ে চলে গেল। ডোরা কাটার দেহটা ছিটকে পড়ল দূরে। ইন্দ্র আর রবিন অবাক হয়ে দেখল দীর্ঘদেহী একটা লোক তাদের ডান হাতের ঝোপটার কাছে দাঁড়িয়ে। লোকটার গায়ের রং মিশমিশে কালো। পেশিবহুল চেহারাটাই বলে দিচ্ছে লোকটার গায়ে অসম্ভব শক্তি। লোকটা এদিকে ওদিকে তাকালো, তারপরে আলতো পায়ে এগিয়ে এলো ইন্দ্র আর রবিনের দিকে। মৃদু
অথচ গম্ভীর স্বরে বলল, আপনাদের বিশেষ কোনো ক্ষতি হয়নি তো বাবুরা? ইন্দ্র উঠল। বুকের কাছে জামাটা ভিজে যাচ্ছে রক্তে। যন্ত্রণাটা দাঁত চেপে দমন করল সে। মৃদু স্বরে জিজ্ঞাসা করল, তুমি কে? আমি সুখিয়া বাবু। এই সময় এই জঙ্গলে কি করছো? সুখিয়ার মুখটা এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল। চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে ভারী স্বরে বলল, সে ছেলেটাকে খুঁজছি বাবু। মানে? হারিয়ে গেছে বাবু। এই জঙ্গলটা রাক্ষসে সবাইকে খেয়ে নেয়। আপনারাও পালান বাবু, পালান। হ্যাঁ, সেসব নয়, ঠিক আছে, সে দেখা যাবে, কিন্তু তোমার ছেলে হারালো কিভাবে? সুখিয়া সামনের ঝোপ থেকে এক মুঠো পাতা ছিঁড়ে চটকালো হাত দিয়ে, তারপরে ইন্দ্রর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এইটা ক্ষততে লাগিয়ে নিন বাবু, আরাম পাবেন। ইন্দ্র নিল হাত বাড়িয়ে। সুখিয়া ভারী স্বরে বলল, জঙ্গলে এসেছিল মধু জোগাড় করতে আর ফেরে গেলাই, কিন্তু এ জঙ্গল সে হাতে তালুর মতো চেনে, কি করে সে কোথায় হারিয়ে গেল। সুখিয়া থেকে গেল ইন্দ্র আর রবীন্দ্রের সাথে। কেন যেন তার মনে হচ্ছে এই দুজনই হয়তো পারবে তার হারানো ছেলেকে খুঁজে দিতে। সুখিয়া আগুন জ্বেলেছে তাঁবুর সামনে। একদিকে রান্না চড়িয়েছে নিজেই, সব ব্যবস্থা করে। বাঘের দেহটাকে বেশ কিছুটা দূরে ঝোপের আড়ালে ফেলে দিয়েছে সে। ইন্দ্র বন্দুকের নলটা পরিষ্কার করতে করতে বলল, আচ্ছা সুখিয়া, তুমি তো এই জঙ্গলটা দারুণভাবে চেনো, আমায় বলতে পারো এই জঙ্গলটায় ঠিক কিভাবে খোঁজ চালানো যায়? আপনারা কি খুঁজছেন বাবু? আপনাদেরও বুঝি কিছু হারিয়ে গেছে? ইন্দ্র একটু থতমত খেয়ে গেল। রবিন বিষয়টা সহজ করার জন্য বলল, আমরা এই জঙ্গলে আসলে বজ্রগড়ের জমিদার মশাই ঠিক কিভাবে মারা গেছেন তার খোঁজে বেরিয়েছি। সুখিয়া এক পলক দেখল রবিনকে, তারপরে ধীর স্বরে বলল, জমিদার বাবুর দেহ পাওয়া গিয়েছিল উত্তরের জঙ্গলে। ওর পরেই আছে কঙ্কালের খাল। কোনো জিন বা প্রেতের কবলে পড়েই হয়তো জমিদার বাবু। কঙ্কালের খাল? সেটা আবার কি? হ্যাঁ বাবু, জঙ্গলের উত্তরে আছে সুবিশাল খাল। সেখানে জল কম, কঙ্কাল বেশি। কাছাকাছি গেলেই কোনো এক অজানা ভয়ে সুখিয়ার গলাটা বুঝিয়ে এলো। ইন্দ্র একটা ছোট্ট শ্বাস ছেড়ে জিজ্ঞাসা করল, তুমি কি কাল সকালে আমাদের একবার সেই জায়গায় নিয়ে যেতে পারবে? মানে বাবু, নিয়ে যেতে পারবো, কিন্তু দূর থেকে দেখিয়ে দেব, কাছে যাবনি। সে কি, কেন? তোমার মতো এমন সাহসী যে এক আঘাতে বাঘ মেরে ফেলে, তার আবার ভয় কিসের? না বাবু, তাদের নিয়ে আর কি ঠাট্টা চলে না। আমার খুব ভয় লাগে বাবু। প্রসঙ্গটা ওখানেই থেমে গেল। সুখিয়াও যেন কেমন একটু মিইয়ে গেল। একটু পরে রাতের খাওয়া দাওয়া সেরে তাঁবুর ভেতরে শুয়ে পড়ল ইন্দ্র আর রবিন। সুখিয়া বাইরে থাকলো পাহারা দেবার জন্য। ইন্দ্র বলেছিল পালা করে রাত জাগবে, কিন্তু সুখিয়া শোনেনি তার সাফ কথা। জঙ্গলের হাওয়া আমি চিনি বাবু, বিপদ এলে আগেই গন্ধ পাই। আপনারা নিশ্চিন্তে ঘুমান। হ্যাঁ, আমি আসি। এমনিতেই শরীরটা ক্লান্ত, তাই বিছানায় শরীর ছুঁতেই গভীর ঘুমে ডুবে গেল দুজনে। রাত গড়িয়ে চলল নিজের মতো। হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল রবিনের। চোখ মেলে তাকালো, বুঝতে চেষ্টা করলো শব্দটা কোথা থেকে ঠিক আসছে। হঠাৎই তার চোখ গেল তাঁবুর কাপড়টায়। কেউ ধারালো কিছু দিয়ে কাটছে কাপড়টা। ধারালো অস্ত্রের ডগাটা চকচক করছে মৃদু আলোতে। রবিন এক পলক ইন্দ্রকে দেখল, সে ঘুমে ডুবে আছে। পাশে রাখা বন্দুকটা ধরল শক্ত মুঠোয়, উঠে বসল ধীর ভঙ্গিতে। তাঁবুর কাপড় এখন অনেকটা ফাঁক হয়ে গিয়েছে।
আবছা আলোয় বোঝা যাচ্ছে আততায়ীর নড়াচড়া। রবিন বন্দুকের ঘোড়ায় আঙুল ছোঁয়ালো, স্থির দৃষ্টি, কঠিন চোয়াল। ঘোড়াটা টানতে গেল, আর ঠিক তখনই দৃশ্যটা দেখে কেঁপে উঠল রবিন। আঙুলটা যেন তুলে গেল একটু। তাঁবুর কাটা কাপড়ের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে লোকটাকে। না না, কোনো মানুষ নয়, একটা কঙ্কাল, সাদা বুকের খাঁচা, অক্ষিগোলকহীন করটি, ভাঙা ভাঙা দাঁতের শাড়ি। দূরে কোথাও একটা শীষের তীক্ষ্ণ শব্দ হলো, আর কঙ্কালটাও চোখের পলকে উল্টো দিকের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। রবিন কি করবে বুঝতে পারল না। বন্দুকটা আলতো করে ধরে থ হয়ে বসে রইল। ইন্দ্রর ঘুম জড়ানো গলাটা এবারে শোনা গেল। এখন শুয়ে পড়, এত রাতে আর কঙ্কালের পিছনে দৌড়ে কিছু লাভ নেই। ইন্দ্রদা, মানে তুমিও দেখেছ? দেখেছি। সুখিয়াকে বল তাঁবুর পিছনের দিকেও যেন একটা আগুনের ব্যবস্থা করে। রবিন উঠল, বের হলো বাইরে। কিন্তু বাইরে বেরিয়ে থমকে গেল সে। সুখিয়া তো নেই। এদিকে ওদিকে তাকালো উদ্ভ্রান্তের মতো, একটু অপেক্ষা করলো, তারপরে তাঁবুতে ফিরে এসে ঠেলা দিল ইন্দ্রকে। ইন্দ্রদা, সুখিয়া তো নেই। ইন্দ্র লাফিয়ে উঠল। হ্যাঁ, নেই মানে? রবিনের চোখ এখন বিস্ফারিত। সে কাঁপা স্বরে বলল, সুখিয়া নিরুদ্দেশ। সকাল হতেই তাঁবু গুটিয়ে নিল রবিন। ইন্দ্রকে দেখা গেল একটা ছোট্ট বইয়ের পাতা উল্টাচ্ছে। কপালে ভাঁজ পড়েছে অনেকগুলো। রবিন মৃদুস্বরে জিজ্ঞাসা করল, এবার কোন দিকে রওনা দেবে? ইন্দ্র বইটা বন্ধ করতে করতে বলল, কঙ্কাল খালের দিকে। রবিন এক মুহূর্তে চমকে তাকালো, তারপরে আলতো মাথা নাড়ল। সকালের খাবার দ্রুত শেষ করে হাঁটা দিল কঙ্কাল খালের দিকে। রবিন কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল, ইন্দ্রদা, সত্যি কি কঙ্কাল খালে কঙ্কালই থাকে? আর যদি থাকে, কাদের কঙ্কাল ওগুলো? ইন্দ্র সামনের জঙ্গলে ঢাকার রাস্তাটা এক পলক দেখল। রাস্তাটা সেখানে গিয়ে দুটো বাঁক নিয়েছে। সকাল হলেও কেমন একটা শিরশিরে বাতাস যেন বইছে গোটা জঙ্গল জুড়ে। অজানা কোনো এক পাখি কর্কশ্বরে ডেকে চলেছে। ইন্দ্র সামনের পথটার দিকে আঙুল দেখিয়ে এগিয়ে চলার নির্দেশ করল। তারপরে মৃদু গম্ভীর স্বরে বলল, যেদিন বজ্রগড়ের আমন্ত্রণটা পেয়েছিলাম সেদিনই বইটা জোগাড় করেছিলাম। তখন তাড়াহুড়োয় খেয়াল করিনি ব্যাপারটা। এই খাল হলো বজ্রগড়ের শেষ সীমানা। খালটা এই জঙ্গলটাকে বের করে দিয়ে রেখেছে অর্ধেকেরও বেশি অংশ। কথিত যে বজ্রগড়ের জমিদারিতে কেউ যদি গুরুতর অপরাধ করে তাহলে তাকে নাকি হাত পা বেঁধে খালের জলে ফেলে দেওয়া হয়। গ্রীষ্মকালে জল কিছুটা কমে গেলে খালের বুকে পড়ে থাকতে দেখা যায় তাদের কঙ্কাল। বাকিটা গল্পই ধরতে পারিস। রবিন থেমে গেল হঠাৎ। ইন্দ্র অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি হলো, থেমে গেলি কেন? আচ্ছা, বজ্রগড়ের ছোট্ট জমিদারও তো কোনো এক অপরাধ করেছিলেন, তাহলে তাকে কেন কঙ্কালের খালে ফেলা হয়নি? ইন্দ্র এক মুহূর্ত ভাবল, তারপরে কাঁচড়ে ঝাঁকালো। অর্থাৎ এই প্রশ্নের উত্তর তার কাছেও জানা নেই। হাঁটা শুরু করলো আবারও তারা, কিন্তু বাঁকের মুখটাতে এসে থেমে গেল ইন্দ্র। রবিন অবাক চোখে তাকালো তার দিকে। ইন্দ্র চাপা স্বরে বলল, কেউ আমাদের অনুসরণ করছে। রবিনের কানে এসে লাগলো পাতা মারিয়ে আসার মচমচ শব্দ। তারা থামতেই থেমে গেল শব্দটাও। চকিতে ঘুরল ইন্দ্র পিছনে, বন্দুকটা তুলল। ওই বড় গাছের আড়ালে দাঁড়িয়েছে লোকটা। ইন্দ্রর তর্জনী স্পর্শ করল বন্দুকের ঘোড়া, আর ঠিক তখনই পাগলের মতো ছুটে আসতে দেখা গেল লোকটাকে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে সে লুটিয়ে পড়ল ইন্দ্রর পায়ে। ক্ষমা করুন বাবু, ক্ষমা করুন। রবিন যেন ঝাঁকুনি খেয়ে গেল। আলতো স্বরে বলল,
এ কি সুখিয়া, তুমি? হ্যাঁ বাবু, কাল রাতে আপনাদের না বলেই তাঁবু ছেড়ে চলে এসেছিলাম। কিন্তু কেন? ছেলেটা এসেছিল বাবু। ছেলে মানে? হ্যাঁ বাবু, আমার দলুর আত্মা এসেছিল আমার কাছে কঙ্কালের বেশ ধরি। কিন্তু আমি বাপ, ছেলের চোখ দেখি চিনতে পেরেছি। আমি ডাকলাম, এই দুলু, দুলু আমি রে, আমি। তখনই একটা শীষ দেবার মতো আওয়াজ হলো, আর দুলুও দ্রুত সামনের জঙ্গলে হাঁটা দিল। আমিও কেমন একটা ঘোরের মধ্যে হাঁটা দিলাম। কিন্তু কিন্তু এইখানে এসে কোথায় যে মিলিয়ে গেল দুলু। ইন্দ্র দেখল এক রাতেই সুখিয়ার মুখের পরিবর্তন হয়েছে অনেক। শরীরটা যেন একটু ঝুঁকে গেছে, চোখ দুটো ছোট হয়ে গেছে আরো। ছোট্ট একটা শ্বাস নিল ইন্দ্র, তারপরে মৃদু গম্ভীর স্বরে বলল, আচ্ছা সুখিয়া, তুমি জানো বজ্রগড়ের জমিদার মশাইয়ের লাশ কোথায় পড়েছিল? হ্যাঁ বাবু, খুব জানি। সেদিন তো আমি ওইদিকে মধু জোগাড় করতে গিয়েছিলুম। নিয়ে যেতে পারবে আমাদের সেই জায়গায়? হ্যাঁ বাবু, পারবো, খুব পারবো। বেশ, চলো এক্ষুনি। রবিন একবার ইন্দ্রর দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো, তারপরে অনুসরণ করলো প্রায় নিঃশব্দে। ডান দিকের পাথরের রাস্তাটা ধরে এগিয়ে চলল সকলে। প্রায় আধ ঘন্টা হাঁটার পরে সুখিয়া থামল একটা ঢিবির মতো জায়গায়। ঢিবির চারপাশে বড় বড় গাছ যেন দৈত্যর মতো দাঁড়িয়ে। সুখিয়া আঙুল বাড়িয়ে একটা বড় গাছের দিকে তাকিয়ে দেখালো, ওই গাছের নিচে। ইন্দ্র এগিয়ে গেল দ্রুত, দেখল জায়গাটাকে। ছোট ছোট নুড়ি পাথর আর শুকনো পাতার স্তূপ। পায়ের ডগায় নেড়ে চেড়ে দেখতে লাগলো নুড়ি পাথর। না, তেমন কোনো সূত্রই পাওয়া গেল না, কিন্তু ইন্দ্রর মন যেন বলছিল তেমন কিছু পাওয়া গেলেও যেতে পারে। হতাশার একটা শ্বাস বের হয়ে এলো আওয়াজ করে। হাতে সময় ফুরিয়ে আসছে, তার মধ্যে উদ্ধার করতে হবে বজ্রগড়ের বজ্র, না হলে মৃত্যু অবধারিত। ইন্দ্র ভালোভাবেই জানে মন্দিরের দ্বার খোলার আগে যদি সেটা রানীমার হাতে পৌঁছে দিতে না পারে, তাহলে রানীমা নিজেই তাদের মৃত্যুর ব্যবস্থা করতে একটুকুও দ্বিধা করবেন না। কিন্তু কিভাবে পাবে সে বজ্র, যেটা হারিয়ে গেছে অথবা কোথাও লুকোনো আছে এই জঙ্গলেই কোথাও? ভূষণ বলে লোকটারও যদি কোনো হদিশ পাওয়া যেত। হঠাৎই রবিনের চিৎকারে চমকে উঠল সে। ইন্দ্রদা, ওটা কি? চকিতে ঘুরল ইন্দ্র, দৃষ্টি নিক্ষেপ করল সামনের গাছটার দিকে। লাল রঙের মতো দাগে আঁকা আছে কিছু একটা গাছের গুঁড়িতে। ধীর পায়ে এগিয়ে গেল ইন্দ্র। কাছে যেতেই দৃশ্যমান হলো আঁকা চিত্রটা, একটা মন্দিরের আদল। নিচে কিছু একটা লেখা আছে, কিন্তু লেখাটা অস্পষ্ট হয়ে গেছে। ইন্দ্র চিত্রটার দিকে তাকিয়ে বলল, রবিন, ব্যাগ থেকে আতশ কাজটা বের কর। সুখিয়া যেন একটু হতভম্ব হয়ে গিয়েছে, নীরবে দেখে চলেছে সব। রবিন আতশ কাঁচটা ব্যাগ থেকে বের করে বাড়িয়ে দিল ইন্দ্রর দিকে। ইন্দ্র খুঁটিয়ে দেখতে লাগলো লেখাটা। কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিছু না। যা লেখা ছিল তাও মুছে গেছে অনেক আগেই। মাথা নেড়ে উঠে পড়ল ইন্দ্র, বিড়বিড় করে বলল, খুব সম্ভবত জমিদার মশাই মৃত্যুর ঠিক আগে এসব করেছেন নিজের শরীরের ক্ষতের রক্ত দিয়ে। কিন্তু কি বলতে চেয়েছেন তিনি? আরো একবার গাছটার সামনে বসলো ইন্দ্র, আতশ গাছে রাখলো চোখ। মৃদুস্বরে রবিনকে বলল, দেখ তো কিছু বুঝছিস কিনা? কি বুঝবো, সবই তো আবছা হয়ে গেছে। তা হয়ে গেছে, কিন্তু এই আঁকা বাঁকা দাগটা। শুধু ওই দাগটা দিয়ে কি বোঝা যাবে ইন্দ্রদা? ইন্দ্র উঠল, এক মুহূর্ত কঠিন মুখ করে ভাবল কিছু, তারপরে মৃদু স্বরে জিজ্ঞাসা করল, আচ্ছা রবিন, এই আঁকা বাঁকা দাগটা দেখে তোর কিসের কথা মনে পড়ছে? রবিন আরো এক পলক দাগটা দেখল, মাথা নাড়ল না সূচক ভঙ্গিতে। একটু পরেই হঠাৎ লাফিয়ে উঠে চিৎকার করে, বজ্র! ইন্দ্রদা, বজ্র! হ্যাঁ ঠিক, বজ্র। সেটা কোনো এক মন্দিরে রাখার কথা মনে হয় বলে গেছেন। কিন্তু
তিনি তো জমিদার বাড়ির মন্দির থেকে বজ্রটা সরানোর কথা বলে যেতে পারতেন। না না, সেটা নিশ্চয়ই নয়। জমিদার মশাইকে যেই হত্যা করে থাকুক, তার উদ্দেশ্য ছিল বজ্রগড়ের বজ্র হাতানো, আর সেই উদ্দেশ্যেই তিনি জমিদার মশাইকে হত্যা করেন। আর জমিদার মশাই খুব সম্ভবত বুঝেছিলেন বজ্রটা রক্ষা করতে হবে, তাই হয়তো এটা করেছেন। আমি নিশ্চিত এই জঙ্গলে কোথাও একটা মন্দির আছে, যেটা জমিদার মশাই আর তার বিশ্বস্ত অনুচররাই একমাত্র জানে, আর সেখানেই বজ্রটা লুকোনোর ইঙ্গিত দিয়ে গেছেন তিনি। রবিন এক পলক দেখল ইন্দ্রকে, মৃদুস্বরে জিজ্ঞাসা করল, তুমি কি নিশ্চিত ইন্দ্রদা? নিশ্চিত নই, তবে আমার অনুমান বলতে পারিস। সুখিয়া এতক্ষণ চুপ করে দেখছিল, কিন্তু বজ্রর কথা শুনে সে বেশ কিছুটা চমকে উঠল। তারপরে বলল, আপনারা কি বজ্রগড়ের বজ্রের কথা বলছেন? ইন্দ্র ঘুরল সুখিয়ার দিকে, একটু ইতস্তত করে বলল, হ্যাঁ, তখন বলা হয়নি আসলে। হ্যাঁ বাবু, বুঝেছি, কিন্তু আমায় যদি বিশ্বাস করেন তাইলে অবশ্যই চেষ্টা করব সেটা খুঁজতে। শুধু একটা বিষয় মাথায় রেখো, যদি সেই বজ্র খুঁজে না পাওয়া যায় তাহলে বিষয়টা গোপনই রাখতে হবে। সুখিয়া আলতো মাথা নাড়ল, কিন্তু কোনো উত্তর দিল না। ইন্দ্র কিছু একটা ভাবল, তারপরে কিছুটা আকুল স্বরে জিজ্ঞাসা করল, আচ্ছা সুখিয়া, তুমি তো এই জঙ্গলে বহুদিন ঘোরাঘুরি করছো, বলতে পারো তেমন কোনো মন্দির, মানে ভাঙাচোরা, পোড়ো বা এমন কোনো মন্দির দেখেছো কোথাও? সুখিয়া মাথা নাড়ল। না বাবু, আমি হলফ করে বলতে পারি তেমন কোনো মন্দির এই জঙ্গলে নেই। ইন্দ্র মাথা দোলালো ঈষৎ। বুঝেছি, সেটাই স্বাভাবিক, আর সেই কারণেই তোমার ছেলেও নিরুদ্দেশ। রবিন আর সুখিয়া দুজনেই যেন চমকে উঠল। রবিন ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, এসব কথার মানে কি? ইন্দ্র একবার চকিত দৃষ্টিতে জরিপ করল চারপাশটা, তারপরে মৃদু স্বরে জিজ্ঞাসা করল, আচ্ছা সুখিয়া, এখান থেকে কঙ্কালের খাল কত দূর? বেশি দূর নয় বাবু, এই আধা ঘন্টা লাগবে যেতে, কিন্তু ওদিকে। চল রবিন, আজ রাতে কঙ্কালের খালি না হয় কঙ্কাল খুঁজি। রবিন কেমন একটা ভ্যাবা চাখা মুখ নিয়ে তাকিয়ে আছে ইন্দ্রর দিকে। ইন্দ্র ঈষৎ হাসল। আরে এত অবাক হবার কিছু নেই, মন্দির এখানেই ধারে কাছে কোথাও আছে, এবং সেটা এমনভাবে আছে যা সামনে থাকলেও সাধারণের নজরে পড়ছে না, আর সেটাই স্বাভাবিক। না হলে সে মন্দিরে কোনো কিছু লুকোনোর কোনো অর্থই নেই। আর সুখিয়ার ছেলে নিরুদ্দেশ? সুখিয়ার কথা অনুযায়ী দুলু এই জঙ্গলটা তার বাবার মতোই নিখুঁত চেনে। রানিমার কথা অনুযায়ী শিবনারায়ণ বজ্র না পেয়ে বুঝতে পারে সেটা আগেই সরানো হয়ে গেছে। আর নায়েব মশাইয়ের কথা তো শুনলি, সাধারণের গৃহে তা রাখা যাবে না, তাই এই জঙ্গলটাই একমাত্র জায়গা। সুতরাং এমন কাউকে যদি পাওয়া যায় যে এই জঙ্গলটা খুঁটিয়ে চেনে। বুঝেছি, তাই দুলু ওদের সব থেকে পছন্দের সেক্ষেত্রে। কিন্তু কঙ্কালী খালে রাত্রিবাসটা। দেখো, একমাত্র কঙ্কালী খালের ধারেই সাধারণ মানুষ পা বাড়ায় না, তাই সেটাই কি শিবনারায়ণের আর তার দলের লুকোনোর উপযুক্ত জায়গা হবে না? বাবু, আমার ধুলুকে তাহলে পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে, কিন্তু তার আগে মন্দিরটা খুঁজতে হবে। বলেই পা বাড়াতে যাচ্ছিল, কিন্তু তখনই সুখিয়া হাত জোর করে লুটিয়ে পড়ল ইন্দ্রর পায়ে। আমার ছেলেটাকে খুঁজে দিন বাবু, আমি আপনার গোলাম হয়ে থাকবো বাবু, গোলাম হয়ে থাকবো। ওর মাটা কেঁদে কেঁদে মরছে, কেঁদে কেঁদে মরছে। সুখিয়ার চোখ থেকে ঝরে পড়া জল ভিজিয়ে দিল ইন্দ্রর পা। ইন্দ্র দ্রুত ঝুঁকে তুলল সুখিয়াকে। আরে আরে কি করছো কি? ওঠো 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 ওঠো। উঠল সুখিয়া, চোখ থেকে তখনও ঝরছে জলের ফোঁটা। ইন্দ্র সুখিয়ার কাঁধে আলতো চাপড় দিয়ে বলল, শোনো, তোমার ছেলেকে খুঁজে বের করাটাও আমাদের দায়িত্ব। তাছাড়া একদিন তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমাকেও তো কিছু পরিশোধ দিতে হবে নাকি? চোখের জল মুছো, বজ্রগড়ের বজ্র খুঁজতে হবে তো। চলো। সন্ধ্যের মুখে মুখে এক প্রকার হতাশ হয়েই তারা বসে পড়ল চটানের মতো জায়গাটায়। এদিকে গাছপালা অনেকটা কম। 250-300 মিটার দূরে কঙ্কালের খাল। রবিন কঠিন মুখে তাঁবু খাটাচ্ছে। ইন্দ্র বসে আছে উদাসীর মুখে।
সুখিয়া খাবারের ব্যবস্থা করছে প্রায় নিঃশব্দেই। আকাশের গায়ে চাঁদের রেখা দেখা যাচ্ছে ফালি হয়ে, একটু পরেই বড় হবে। ইন্দ্র এদিকে ওদিকে তাকাতে তাকাতে বলল, আচ্ছা সুখিয়া, কঙ্কালী খালের ওপাশে ঠিক কি আছে? রবিন দেখল ইন্দ্রর হাতে একটা ম্যাপ। এখন সেটা দেখে সে চারপাশের অবস্থান আরো ভালো করে বুঝতে চেষ্টা করছে। সুখিয়া ইন্দ্রের প্রশ্নে মাথা নাড়ল। ঠিক বলতে পারবো না বাবু, ওদিকে তো কেউ যায় না। ইন্দ্র উঠে দাঁড়ালো, দৃষ্টি তীক্ষ্ণ করল অবস্থানটা জরিপ করার জন্য। চাঁদ বড় হচ্ছে ধীরে ধীরে। কাল শুক্লা চতুর্দশী, হাতে মাত্র একটা দিন। তার মধ্যে খুঁজতে হবে বজ্রটা, না হলেই নিষ্ঠুর মৃত্যু। সাদা জোছনা ছড়িয়ে পড়ছে চরাচরে একটু একটু করে। ইন্দ্র একবার কঙ্কাল খালের দিকে তাকালো। জল বিশেষ নেই বলেই মনে হচ্ছে, থাকলে চাঁদের আলোয় চিকচিক করত। ডান দিকে দৃষ্টি ফেরালো। খাড়াই দুটো পাহাড়। বাঁদিকে পাহাড়ের দেওয়াল অনেকটা ধোঁয়াটে হলেও ডান দিকে পাহাড়ের দেওয়ালটা অপেক্ষাকৃত সাদা। ইন্দ্র আপন মনে বলল, পাহাড় দুটোর মাঝে কি আছে? দুর্গম জঙ্গল নাকি অন্য কিছু? নিজের মনেই মাথা নাড়ল। অস্ফুট স্বরে বলল, না, জানা যাবে না। কোথাও কোনো ইঙ্গিত নেই সেই অবস্থানের। হতাশার একটা ভঙ্গি করে ঘুরতে গিয়েও থমকে গেল সে। আশ্চর্য অদ্ভুত দৃশ্যটা থামিয়ে দিয়েছে তার দৃষ্টি। ভীষণ একটা আনন্দ নিয়ে চিৎকার করে উঠল সে, পেয়ে গেছি, পেয়ে গেছি! রবিন, 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 পেয়ে গেছি, পেয়ে গেছি! রবিন তাঁবু খাটানো ছেড়ে অবাক দৃষ্টি নিয়ে তাকালো ইন্দ্রর দিকে। সুখিয়া উঠে এসে দাঁড়িয়েছে। ইন্দ্র আঙুল বাড়িয়ে ডান দিকের পাহাড়টা দেখালো। ওই দেখ, দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস দৃশ্যটা? রবিন আর সুখিয়া দুজনেরই দৃষ্টি ফেরালো সেই দিকে। পাহাড়ের সাদা পাথরের দেওয়ালে ঢেউয়ের আঁকিবুকি। অবাক হয়ে বলল, এটার মানে কি ইন্দ্রদা? ওরে ভালো করে দেখ, ঢেউয়ের যে প্রতিচ্ছবি দুলছে পাথরের দেওয়ালে, সেখানে ঢেউয়ের মাথায় দুলছে মন্দিরের অস্পষ্ট এক চূড়া। রবিন একবার ভালো করে দেখে লাফিয়ে উঠল। ইন্দ্রদা, তার মানে পাহাড়ের মাঝে আছে জলাশয়, আর সেখানেই আছে রহস্যময় মন্দির? একদম তাই। চল, এখনই রওনা দেব, হাতে সময় নেই। সুখিয়া মাথা চুলকল। কিন্তু বাবু, মানে ওখানে যেতে হলে তো কঙ্কালের খাল পার হতে হবে। হতে হলে হবে। মন্দিরের সন্ধান যখন পেয়েছি তখন আর আমায় আটকায় কে? বুঝতে পারছো না সুখিয়া, ঈশ্বর নিজে আমাদের সাহায্য করছেন। চাঁদ না উঠলে দেখা যেত কি এই দৃশ্য? এই রবিন, তাঁবু গোটা, এক্ষুনি রওনা দেব। প্রায় ঝড়ের বেগে রবিন গুটিয়ে নিল তাঁবু। দ্রুত রওনা হলো কঙ্কালী খালের দিকে। কিন্তু তারা কি কখনো জানত কত বড় বিপদের ফাঁদ তাদের জন্য রয়েছে? খালটার প্রায় কাছেই পৌঁছে থেমে গেল ইন্দ্র। এদিকের বড় বড় গাছগুলো ছায়া ফেলেছে কালো চাদরের মতো, আর সেই ছায়াতেই দৃশ্যমান হলো বেশ কয়েকটা কঙ্কালের অবয়ব। রবিন দেখল এই অবয়বগুলো হুবহু তার আগের রাতে দেখা কঙ্কালটার মতোই। রবিনের বুকটা অজানা এক ভয়ে দুলে উঠল। ইন্দ্রর দিকে তাকালো একবার, দেখল তার চোয়াল ভীষণ কঠিন। কঙ্কালের অবয়বগুলো ধীর পায়ে তাদের দিকে এগিয়ে আসছে। ইন্দ্র বন্দুকটা তুলল ধীর ভঙ্গিতে। আর ঠিক তখনই ঘটল ঘটনাটা। সুখিয়া হঠাৎই আকুল স্বরে ছুটে গেল একটা অবয়বের দিকে। দুলু, আমার দুলু, আমি তোর দৃষ্টি চিনতে পেরেছি রে বাপ, আমি ঠিক। কথাটা শেষ হওয়ার আগেই বন্দুকের ভারী আঘাত পড়ল সুখিয়ার মাথায়, আর সুখিয়া ছিটকে পড়ল দূরে। সুখিয়া আবারও উঠল ঝটকা দিয়ে, এগিয়ে যেতে লাগলো আবারও। কিন্তু ঠিক তখনই ধারালো অস্ত্রের একটা কোপ বসে গেল তার ছাতিতে। রক্ত ছলকে বেরিয়ে এলো তার। সে অবয়বটাকে সে দুলু বলে ডেকেছিল। সে ছুটে এসে জড়িয়ে ধরল সুখিয়াকে। সুখিয়া রক্ত স্নাত অবস্থাতেই দুহাতে জড়িয়ে ধরল দুলুকে। ভীষণ এক যন্ত্রণা আর কষ্ট নিয়ে বলল,
কোথায় হারিয়ে গিয়েছিলি বাপ? কত খুঁজেছি, চল বাড়ি ফিরে চল দুলু রে। দুলুর চোখ দুটো ঈষৎ নড়ল, জলের বিন্দু চিকচিক করছে সেখানে। সখিয়া ঝাঁকুনি দিয়ে উঠল দুলুকে, পাগলের মতো করে বলে চলল, এই দুলু, দুলু কথা বলছিস না কেন? চিনতে পারছিস না নিজের বাপকে? কোন দিন কোন আত্মা তোকে ভর করিছে? আমি বড় ওজার কাছে নিয়ে যাবো তোরে, সব ঠিক হয়ে যাবে, দেখবি বাপ, সব ঠিক হয়ে যাবে। দুলুর মুখটা হাঁ হলো, ঘর ঘরে একটা আওয়াজ বের হয়ে গেল তার গলা থেকে। আর সুখিয়া যেন দুলুর হাঁ করা মুখটা দেখে পাথর হয়ে গেল। আর্তনাদ করে উঠল সে, এ দুলু, তোর তোর জিভটা কাটলো কে? দুলু আঙুল বাড়িয়ে দেখালো পেছনের অবয়বগুলোর দিকে, আর সুখিয়া দিক বিদিক ভুলে ছুটে গেল সেদিকে। ওরে শয়তান, তোরা আমার দুলুকে! কথাটা শেষ হওয়ার আগেই আগুনের একটা গোলা এসে সুখিয়ার বুক ফুঁড়ে বেরিয়ে গেল। দেহটা ছিটকে পড়ল পাথুরে জমিতে। বুক চেপে ধরে দাঁতে দাঁত চেপে সে বলল, দুলু পালা, পালা এখান থেকে বাপ, এখনই পালা। দুলু একবার সুখিয়াকে দেখল, তারপরে উল্টো দিকে দৌড় দিল। আরো একটা আগুনের গোলা ছুটে এলো অন্ধকার ফুঁড়ে, সেটা বিঁধল দুলুর পিঠে। আর দুলুর ভয়ঙ্কর এক মৃত্যু আর্তনাদ। ইন্দ্র আর রবিন এতক্ষণ যেন কোনো অজানা কারণে অথবা ঘটনার আকস্মিকতায় পাথর হয়ে গিয়েছিল। এখন দুজনেই বুঝে গেছে অবস্থাটা। বুঝে গেছে এই কঙ্কালের রূপ আসলে ফসফরাসে মাখানো জামা, যেটা ব্যবহার করছে নিজেদের লুকানোর জন্য এবং জঙ্গলে আসা মানুষদের ভয় দেখানোর জন্য। এমনিতেই মানুষ কঙ্কালী খালের ব্যাপারে ভয় পায়, তাই কঙ্কালের রূপ নিলে সে ভয়ে ছড়িয়ে দেওয়া যাবে দ্রুত। জঙ্গল ফাঁকা থাকবে, তাদের কার্যসিদ্ধি করতে সুবিধা হবে। কিন্তু শয়তানের দল জানে না বজ্রগড়ের বজ্র এই জঙ্গলে নেই। ইন্দ্র বন্দুকের ঘোড়ায় আঙুল ছোঁয়ানো, রবিনও তুলেছে বন্দুক, কিন্তু তারা কিছু বোঝার আগেই পেছন থেকে কেউ বা কারা তাদের সজোরে ধাক্কা দিল। ইন্দ্র আর রবিন দুজনেই হুমড়ি খেয়ে পড়ল সামনে। ঝটকা দিয়ে উঠতে গেল তারা, কিন্তু তার আগেই বন্দুকের ভারী আঘাত আছড়ে পড়ল তাদের মাথায়। চোখগুলো ধোঁয়া ধোঁয়া হয়ে এলো। চেতনা হারাতে হারাতেই বুঝতে পারল কেউ তাদের বাঁধছে, হাত পা শক্ত বাঁধনে। কোনো একটা পাখি এক টানা ডেকে চলেছে কর্কশ স্বরে। কর্করে সেই ডাকটাই নাড়া দিয়েছে ইন্দ্রর চেতনে। সে চোখ মেলে তাকালো, বুঝতে চেষ্টা করলো ঠিক কোথায় সে। কোনো একটা তাঁবু বলে মনে হচ্ছে। পাশে তাকালো, দেখলো রবিন হাত বাঁধা অবস্থায় শুয়ে আছে। উঠে বসলো ইন্দ্র। ইন্দ্রর মাথার পেছন দিকে তীব্র যন্ত্রণা। পায়ের বাঁধনটা খোলা থাকলেও হাত বাঁধা আছে শক্ত বাঁধনে। ইন্দ্র পাটা বাড়িয়ে রবিনকে ঠেলা দিল। রবিন, এ রবিন। রবিন চোখ মেলল, উঠে বসলো সে। ইন্দ্র আলগা হাসি হেসে বলল, কিরে, ঘুম কেমন হলো? রবিন প্রত্যুত্তরে শুকনো একটা হাসি হাসল, তারপরে চাপা স্বরে বলল, এরা কারা বলো তো? খুব সম্ভবত জমিদারের ছোট ভাই শিবনারায়ণ। ইন্দ্রদা, একটা মানুষ এত নিষ্ঠুর, এত হিংস্র হতে পারে? ক্ষমতার লোভ যে বড় লোভ, তার জন্য কিছু মানুষ সব পারে। তা বলে একটা বাচ্চা ছেলেকে ওভাবে খুলি করে। একতলা রাগ আর কষ্ট বুঝিয়ে দিল রবিনের গলা। ইন্দ্র কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই তাঁবুর বাইরে পায়ের শব্দ শোনা গেল। উদ্গ্রীব চোখে তাকালো দুজনে। দেখল
ভেতরে ঢুকছে এক দীর্ঘদেহী মানুষ। তীক্ষ্ণ দৃষ্টি ফেলল। কেউ বলে না দিলেও ইন্দ্র এবং রবিন দুজনেই বুঝতে পারল এই মুহূর্তে তাদের সামনে যে দাঁড়িয়ে আছে সে জমিদারের ছোট ভাই শিবনারায়ণ। জমিদার মহলের বসার ঘরে জমিদারের যে চিত্রিত মূর্তি দেওয়ালে তারা দেখেছিল, এই আদল পুরোপুরি তেমনি। শিবনারায়ণ আরও কিছুটা এগিয়ে এসে বলল, এই যে টিকটিকির বাচ্চারা, উঠে পড়েছ তাহলে? বেশ, তা রানীমা তোমাদের জঙ্গলে কিসের জন্য পাঠিয়েছে? আমাকে ধরতে নাকি বজ্রেশ্বরে বজ্র খুঁজতে? ইন্দ্র ঠোঁটে এক চিলতে ধারালো হাসি খেলে গেল। মৃদু স্বরে সে বলল, আপনি জানেন সেই বজ্র কোথায় আছে? শিবনারায়ণ যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। দ্রুত নিজেকে গুছিয়ে নিয়ে বলল, জানলে কি আর জঙ্গলে পড়ে থাকতাম? বজ্রগড়ের রাজা হয়ে বসতাম। হাতের নাগালেই পেয়ে গেছিলাম, কিন্তু বেটা যে জঙ্গলে কোথায় চোখের পলকে অদৃশ্য হয়ে গেল কে জানে। তবে সে বজ্র আমাকে পেতেই হবে, যেমন করেই হোক। তার জন্য যা করতে হয় করব। আর হ্যাঁ টিকটিকির বাচ্চারা, তৈরি থেকো। এবার থেকে সেটা খোঁজার জন্য আমাদের সাথেই থাকতে হবে। তবে হ্যাঁ, খুঁজতে যাওয়ার আগে প্রহ্লাদ অবশ্যই দুজনের জিভ খেচাং ফু বলা তো যায় না, কখন হাত ফসকে চলে যাবে। আর রানীমাকে সব বলে দেবে। তবে তবে বজ্রটা পেয়ে গেলে আর চিন্তা নেই, একেবারে মুক্ত করে দেবো। কঙ্কালের খাল আছে না? হ্যাঁ, হাসির দমকটা নিয়েই বেরিয়ে গেল শিবনারায়ণ। ইন্দ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তার চলে যাওয়াটা দেখল। রবিন মৃদু স্বরে জিজ্ঞাসা করল, ইন্দ্রদা, এবার কি হবে? ইন্দ্রর চোয়াল কঠিন হল। মৃদু ভারী স্বরে সে বলল, অপেক্ষা করতে হবে, সুযোগের অপেক্ষা। প্রায় আধ ঘন্টা নীরবভাবেই কেটে গেল। ইন্দ্র বুঝেছে কাল রাতে এরাই তাদের তাঁবু পর্যন্ত গিয়েছিল, কিন্তু সুখিয়া দুলুকে চিনতে পারায় দ্রুত জায়গাটা ছেড়ে চলে আসে। এখন ইন্দ্র ভাবতে চেষ্টা করল কিছু কি উপায় নেই যাতে এই শয়তানের ডেরা থেকে বের হওয়া যায়। একটু পরেই আবারও পায়ের আওয়াজ শোনা গেল। তাঁবুর ভেতরে ঢুকলো একজন। লোকটার চেহারা যেন পাথর কুঁদে তৈরি। এই লোকটাই সম্ভবত প্রহ্লাদ, এসেছে তাদের জিভ কাটতে। কোমরের কাপড়ে ঝুলছে দীর্ঘ এক ছোরা। ইন্দ্র ইশারা করল রবিনকে। রবিন একটু মাথা নাড়ল। লোকটা লাল জবা ফুলের মতো চোখে এগিয়ে এলো ইন্দ্রর দিকে। ঘর ঘরে একটা আওয়াজ করে শক্ত হাতে ধরল ইন্দ্রর চুলের মুঠি। আর ঠিক তখনই রবিন বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে বাঁধা হাতে তুলে নিল ছোরাটা অদ্ভুত কায়দায়, আর তড়িৎ বেগে সেটা চালিয়ে দিল ভীম দর্শন লোকটার গলা লক্ষ্য করে। কণ্ঠনালীটা দুভাগে ভাগ হয়ে গেল। রক্ত ফিনকে দিয়ে এসে লাগলো রবিনের চোখে মুখে। জমদূতের মতো লোকটা গলাটা চেপে ধরে বসে পড়ল মেঝেতে। ইন্দ্র মেঝের পাটাতনটাকে এক হেঁচকায় টেনে দ্রুত হাতে সেটা দিয়ে ঢেকে দিল লোকটাকে। চাপা স্বরে বলল, রবিন, তোর দু পায়ের পাতার মাঝে ছোড়াটা ধর শক্ত করে। রবিন সেটা নির্দেশ মতো রাখতেই যত দ্রুত সম্ভব হাতের বাঁধনটা ইন্দ্র ছোড়ার ফলায় খসতে লাগলো। একটু পরেই কেটে গেল সে বাঁধন। ইন্দ্র দ্রুত হাতে খুলল রবিনের হাতের বাঁধনটাও। তারপরে সেই দড়িটা দিয়ে লোকটার উপরে চাপা দেওয়া পাটাতনটাকে মুঠো করে বাঁধল, ঠিক যেমন করে বস্তা পাতা হয় সেরম করে। চকিত দৃষ্টিতে খুঁজল তাদের ব্যাগ আর বন্দুক। তাঁবুর মেঝেতে পড়ে আছে সেইগুলো এখনো। দ্রুত তুলে নিল ব্যাগ আর বন্দুক তারা। তারপরে ছোড়াটা দিয়ে তাঁবুর পেছনের কাপড়টা দ্রুত অথচ নিঃশব্দে কাটতে শুরু করলো। মৃদু স্বরে বলল, চল, দেবতা দর্শনে যেতে হবে এবার। চুপিসারে জায়গাটা ছাড়িয়ে তারা কঙ্কালী খালের উত্তর দিক বরাবর এগিয়ে গেল, যেখানটায় ছিল পাহাড়ের চূড়া। খালের ধারে এসে দাঁড়িয়ে গেল দুজনে।
ইন্দ্র এদিক ওদিক তাকালো, নিজের মনেই বলল, খাল পার হওয়ার সেতু অবশ্যই কোথাও থাকবে। আরো সামনের দিকে এগিয়ে গেল। না, তেমন কিছুই চোখে পড়ল না। এক মুহূর্ত ভাবল ইন্দ্র, তারপরে রবিনকে বলল, রবিন, সামনের ওই গাছটায় উঠতো, দেখ ভালো করে, সেতু থাকতে হবেই। রবিন কাঁধের ব্যাগটা আর বন্দুকটা মাটিতে নামিয়ে দ্রুত উঠল গাছটায়। এদিক ওদিক দৃষ্টি ফেলল সেতুটা খোঁজার জন্য। একটু পরেই আনন্দে চিৎকার করে উঠল, ইন্দ্রদা, পেয়েছি পেয়েছি! ইন্দ্র তাকালো রবিনের দিকে। কেমন একটা বিদ্যুৎ খেলে গেল তার চোখে মুখে। চোয়াল কঠিন হলো, বন্দুকের নলটা তাক করলো রবিনকে লক্ষ্য করে। রবিন যেন অবাক হয়ে গেল, কাঁপা স্বরে বলল, কি করছো ইন্দ্রদা? একদম নড়বি না, যেমন আছিস তেমন থাকবি। রবিন আরো কিছু বলবার আগেই ইন্দ্রর হাতের বন্দুকটা গর্জে উঠল। আগুনের গোলাটা রবিনের কানের পাশ দিয়ে বেরিয়ে গেল, আর একদলা রক্ত ছিটকে লাগলো রবিনের মুখে। রবিন লাফ দিয়ে নামলো গাছ থেকে, আর তার সাথে সাথেই বিষধরের থেঁতলে যাওয়া দেহটাও সশব্দে পড়ল পাথুরে মাটিতে। রবিন ছোট্ট একটা দম ছেড়ে বলল, তাহলে শোধবোধ হয়ে গেল, এবার দেবতা দর্শনে যাওয়া যাক। সামনে মিনিট 5 গেলে একটা বড় ঝোপ পড়বে, ঝোপের আড়ালেই আছে সেতু। ইন্দ্র দ্রুত হাঁটা দিল। চল, সময় ফুরিয়ে আসছে। আজ সন্ধ্যার আগে জমিদার বাড়িতে বজ্র নিয়ে উপস্থিত হতে হবে মন্দিরের দ্বার খোলার আগে। তাড়াতাড়ি চল। রবিন আলতো মাথা নেড়ে পা বাড়ালো, কিন্তু একটু পরেই শুনতে পেল ঘোড়ার খুরের শব্দ। পাগলা কুকুরের মতো ছুটে আসছে তাদের দিকে। ইন্দ্র এক পলকে তাদের দিকে তাকালো, বিড়বিড় করে বলল, নারায়ণের তার দল নিয়ে আসছে রে। কিন্তু ওরা বুঝলো কি করে আমরা এদিকে এসেছি? গুলির শব্দে। তাড়াতাড়ি পা চালা, ওরা এখানে পৌঁছানোর আগে আমাদের কঙ্কালি খাল পার হতে হবে। তাড়াতাড়ি। এক প্রকার দৌড়ে ঝোপটার কাছে পৌঁছালো দুজনে। ছোট্ট কাঠের জরাজীর্ণ সেতু, নিচে কঙ্কালি খাল। সেতুতে উঠল তারা। ইন্দ্র মনে মনে ভাবল, এক কঙ্কালি খালের মধ্যেই আছে কতজনের প্রাণ। দুলু আর সুখিয়ার দেহ হয়তো আছে এই জলেই কোথাও। জমিদার মশাইয়ের অনুচরদের দেহ হয়তো খুঁজলে পাওয়া যাবে এই কঙ্কালি খালের বুকে। রবিন একবার তাকালো পিছনে। না, তারা খোঁজ পায়নি এখনো তাদের। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। হয়তো কিছুটা আনমনা হয়ে হাঁটছিল রবিন, তাই খেয়াল করেনি সেতুর ভাঙা পাটাতনটা। হঠাৎই হুড়মুড়িয়ে ঢুকে গেল তার পাটা। সেতুটাও দুলে উঠল প্রচণ্ডভাবে। ইন্দ্র ছুটে এসে টেনে ধরল রবিনের হাতটা, কঠিন মুখ করে বলল, সাবধানে সাবধানে। রবিন অতি সন্তর্পণে তুলল পাটা। সেতুটা আবারও দুলে উঠল একটু শব্দ করে। পিঠ ব্যাগের ছোট্ট খাপ থেকে টর্চটা বেরিয়ে গড়িয়ে গেল সেতুর পাটাতন ধরে। রবিন সেটাকে নেবার জন্য পা বাড়াতে যাবে, ঠিক তখনই কয়েকবার বন্দুকের গর্জন শোনা গেল। ইন্দ্র রবিনের হাতটা ধরে টান দিল। চল, ওদের চোখের আড়ালে চলে যেতে হবে এক্ষুনি। যতটা সম্ভব সন্তর্পণে অথচ দ্রুত সেতুটা পার হলো তারা। নিরাপদ দূরত্বে গিয়ে থামলো একটু। এখান থেকে পথ কিছুটা খাড়াই। ইন্দ্র তীক্ষ্ণ চোখে জরিপ করলো পথটা, তারপরে মৃদু স্বরে বলল, চল, এবার নিচে নামতে হবে। হ্যাঁ চলো। নামতে শুরু করলো অতি সাবধানে, পাথরে পা রেখে। কিছুটা নামার পরেই বিস্তীর্ণ সমতল ভূমি, দুই দিকে খাড়াই পাহাড়। ইন্দ্র একবার চকিত দৃষ্টিতে জরিপ করল, বুঝতে চেষ্টা করল সেই জলাশয় আর মন্দিরটা ঠিক কোথায়। তারপরে রবিনকে উদ্দেশ্য করে বলল, চল, সামনের ওই খাঁড়াটাই পথ ধরে উঠতে হবে। আবার হাঁটা শুরু করলো তারা, কিন্তু খাড়াই পথটা ওঠার আগেই থেমে গেল। একটা চাপা গোঙানির শব্দ কানে এসে লাগছে তাদের। ভ্রু কুঁচকে তাকালো ইন্দ্র। ধীর পায়ে এগিয়ে চলল গোঙানিটাকে লক্ষ্য করে। একটু যেতেই থমকে দাঁড়িয়ে গেল সে। অনতি দূরে শায়িত একটা দেহ। দেহটা বয়স্ক এক মানুষের। ইন্দ্র দেখল বৃদ্ধের কপাল ফেটে রক্ত গড়াচ্ছে। ইন্দ্র এগিয়ে গিয়ে তুলল দেহটাকে।
অবাক হয়ে জিজ্ঞাসা করল, কে আপনি? এমন অবস্থা আপনার কিভাবে হলো? বৃদ্ধ এক পলক তাকালো ইন্দ্রর দিকে, হাঁ করে দম নিল একটু। ইন্দ্র রবিনকে উদ্দেশ্য করে বলল, এই ব্যাগ থেকে জলের মশকটা বের করতো। রবিন মশকটা বের করে বাড়িয়ে দিল ইন্দ্রর দিকে। ইন্দ্র মশকের মুখটা খুলে ধরল বৃদ্ধের মুখে। এক চুমুকে অনেকটা জল খেলে সে। তারপরে একটু দম নিয়ে বললে, আমি শশধর পণ্ডিত। এই পথ ধরেই জঙ্গলে যাচ্ছিলাম এক বিশেষ কারণে, কিন্তু বেখেয়ালে আলগা পাথরে পা পড়ে হুমড়ি খেয়ে পড়ে গেছি। বজ্রগড়ের বড় জমিদার মশাই এই জলাশয়ের পাড়েই শেষ বয়সে সাধনা করতেন। আমি ছিলাম তার একমাত্র সঙ্গী। সাধনার নির্দিষ্ট মার্গে পৌঁছানোর পর তিনি মনস্থ করেন এখানে বজ্রেশ্বরে মন্দির নির্মাণ করবেন। আমি করব তার দেখাশোনা। এতটুকু বলেই শশধর পণ্ডিত হাঁপাতে শুরু করলেন। ইন্দ্র আর রবিন নীরবে বসে রইল। তিনি আবারও বলতে শুরু করলেন, এ মন্দিরের কথা তেমন কেউ জানে না। শুধু বড় জমিদার মশাই মারা যাবার সময় ওনার বড় পুত্রকে এই মন্দিরে খোঁজ দিয়ে যান। সে সময়টুকু তিনি শিকারের নামে এখানেই আসতেন এবং একাই আসতেন। অবশ্য তার একটা বিশেষ কারণও ছিল। বিশ্বস্ত অনুচররা জঙ্গলের তাঁবুতেই থাকত। যখন আমি তার হত্যার খবর পেলাম, তখন থাকতে না পেয়ে সিদ্ধান্ত নিলাম নিজেই যাব জমিদারিতে। কিন্তু এইখানে সবে এসেছি ঠিক তখনই আবার হাঁপিয়ে গেলেন তিনি। বুকটা এবারে হাঁপড়ের মতো ওঠা নামা শুরু করেছে তার। ইন্দ্র মৃদু স্বরে বলল, ঠিক আছে, আপনাকে আর বলতে হবে না, আপনি বরং। শশধর পণ্ডিত হাত তুলে থামিয়ে দিলেন ইন্দ্রকে। না 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 না, আর বাধা দিও না। সবটুকু বলেই যাই। আমি জানি আমার সময় ফুরিয়ে আসছে। আবারও একটু দম নিলেন। গলার স্বর ক্ষীণ হয়ে আসছে তার। তবু বলে চললেন তিনি, এখানে যখন এসেছি দেখলাম বাঁ দিকে ওই ঢালু পথ দিয়ে গড়িয়ে পড়লো একজন। লোকটাকে চিনতে না পারলেও তার হাত থেকে ছিটকে পড়া জিনিসটা চিনতে পারলাম। আমি জিনিসটা চিনতে ভুল করিনি। ইন্দ্রর চোখ দুটো চিকচিক করে উঠল অজানা কারণে। আকুল স্বরে জিজ্ঞাসা করল, কি জিনিস? বজ্রেশ্বরের বজ্র। আমি আগেই জানতাম। ইন্দ্র আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই বেশ কয়েকবার বন্দুকের গর্জন শোনা গেল। নিস্তব্ধ পরিবেশে উপর্যুপরি গুলির শব্দগুলো কাঁপিয়ে দিল চারপাশ। আর ঢালের ওপরে কোনো একটা আলগা পাথর তীর বেগে নেমে এলো আর আছড়ে পড়ল শশধর পণ্ডিতের ঘাড়ে। দেহটা ঝাঁকুনি দিয়ে ছিটকে গেল তার। ইন্দ্র লাফ দিয়ে উঠে ধরতে চাইল পণ্ডিতকে, কিন্তু সময় তখন কেড়ে নিয়ে গেছে তার প্রাণবায়ু। ইন্দ্র একবার ওপরের দিকে তাকালো। যেদিকের পথ ধরে একটু আগে নেমেছে তারা। মৃদু স্বরে রবিনকে বলল, ওরা মনে হয় বুঝতে পেরে গেছে আমাদের এখানে নামার ব্যাপারটা। কিন্তু কিভাবে বুঝলো? সেতু পার হওয়ার সময় তো কেউ ছিল না ধারে কাছে। ব্যাগ থেকে গড়িয়ে যাওয়া টর্চটা দেখে। তবে ওরা নিশ্চিত নয় আমরা এখানেই আছি, তাহলে এতক্ষণে নামতে শুরু করতো। তা এখন কি করণীয় ইন্দ্রদা? শশধর পণ্ডিতের দেহটার সম্মানজনক ব্যবস্থা। দুজনেই দেহটা তুলে নিয়ে একটা গাছের ছায়ায় রাখলো। বেশ খানিকটা লতা পাতা আর গাছের ডাল দিয়ে ঢেকে দিল দেহটা।
ইন্দ্র একটা বড় পাথরের আড়াল থেকে দেখতে চেষ্টা করল শিবনারায়ণের দলটা কোথায় এখন। না, তাদের দেখা মিলল না। চাপা স্বরে বলল, ওরা চলে গেছে মনে হচ্ছে, চল মন্দিরে যাওয়া যাক। রবিন পা বাড়াতে গেল, কিন্তু তখনই জিনিসটা দেখে থমকে দাঁড়িয়ে গেল সে। ইন্দ্রদা, ওটা কি? ইন্দ্র চমকে দেখল এক টুকরো ভাঁজ করা লাল কাপড়। দ্রুত হাতে তুলে খুলল ভাঁজটা সে। কাপড়ের মেঝেতে লেখা কালো অক্ষরগুলো স্পষ্ট হলো, বিড়বিড় করে পড়ল, স্ফটিক জলে স্নান করে বজ্রেশ্বরে ছা, বুকের মাঝে বজ্র হানে, খোঁজটা নিয়ে যা। ইন্দ্র আলতো মাথা নাড়ল। বুঝেছি, শশধর পণ্ডিত জমিদার মহলে পাঠাতে চাইছিলেন এটা, যাতে বজ্রের খোঁজ তারা পায়। অন্য কারো হাতে যদি পড়ে যায় তাই এই ধাঁধা। এবার বুঝেছি, গাছের গুঁড়িতে লাল রঙে চিত্রিত মন্দির আর বজ্রের কথা শশধর পণ্ডিতেরই লেখা। রবিন, বজ্র এবার নাগালে, শুধু সময় ফুরোবার আগেই উদ্ধার করতে হবে সেটা। দ্রুত ঢালু পথটা টপকে জলাশয়ের ধারে পৌঁছল তারা। স্বচ্ছ ফটিক জলে দৃশ্যমান হলো মন্দিরটা। চূড়াটুকু বাদ দিয়ে বাকি সবটুকুই জলের মধ্যে। ইন্দ্র বিড়বিড় করে বলল, এবার বুঝেছি, এবার বুঝেছি কঙ্কালী খালের জল কোথা থেকে আসে, কিন্তু মন্দির পর্যন্ত পৌঁছবো কি করে? ইন্দ্রদা, ওই দেখো একটা ঘাট। প্রায় দৌড় পায়ে পৌঁছল ঘাটে। কালো পাথরের তৈরি ঘাট। ঘাটের মাথায় একটা লম্বা লোহার দণ্ড। সম্ভবত এটাতে ভর দিয়ে শশধর পণ্ডিত বা জমিদার মশাই ঘাটে ওঠানামা করতেন। স্বচ্ছ জলে দৃষ্টি ফেলল ইন্দ্র। জলের নিচে দেখা যাচ্ছে একটা সেতু। রবিন অবাক হয়ে বলল, সেতু তো জলের নিচে, তাহলে? ইন্দ্র একবার তাকালো এদিক ওদিক, চিন্তিত মুখে বলল, উপায় তো নিশ্চয়ই কিছু একটা আছে, না হলে যাতায়াত হতো কিভাবে? বেশ কিছুটা সময় কেটে গেল, কিন্তু জুৎসই কোনো উপায় বের করতে পারল না তারা। সূর্য পৌঁছেছে মাঝ আকাশে। ইন্দ্র বসে পড়েছে ঘাটে। রবিন হতাশাসূচক একটা শ্বাস ছেড়ে ঠুকে চলেছে বন্দুকের কুঁদোটা পাথরের ঘাটের ওপরে। ভারী স্বরে সে বললে, হাতের নাগালে পেয়েও পারবো না ইন্দ্রদা বজ্রটা উদ্ধার করতে। ইন্দ্র কোনো উত্তর দিল না। চিন্তিত মুখে তাকিয়ে রইল মন্দিরের চূড়ার দিকে। হঠাৎই সে শক্ত মুঠোয় চেপে ধরল রবিনের হাতটা। বিস্ফোরিত চোখে তাকালো রবিনের দিকে। রবিনের বুকটা দুলে উঠল ঈষৎ। কাঁপা স্বরে বলল, কি হলো ইন্দ্রদা? ইন্দ্র ভ্রু কুঁচকে বলল, কোনো শব্দ শুননি। কিসের শব্দ? বন্দুকটা আরো জোরে ঠুকে দেখ। রবিন কিছু না বুঝেই আবার ঠুকতে শুরু করলো বন্দুকের কুঁদো। স্ফটিক জলে আলোড়ন হলো। ইন্দ্র লাফিয়ে উঠল। পেয়ে গেছি রবিন, মন্দিরে যাওয়ার রাস্তা পেয়ে গেছি। লোহার দণ্ডটা কেন এখানে, এবার সেটা বুঝতে পেরেছি। ইন্দ্র হ্যাচকা টানে তুলল লোহার দণ্ডটা, আর সেটা দিয়ে আঘাত করলো ঘাটের সেই জায়গাটায় যেখানে রবিন বন্দুক দিয়ে ঠুকছিল। ঘর ঘর আওয়াজ তুলে উঠে এলো সেতুটা। একটুও সময় নষ্ট না করে রবিন ইন্দ্র দুজনেই দৌড়লো সেতু ধরে মন্দিরের দিকে। সেতুর প্রায় শেষ প্রান্তটা সিঁড়ির ধাপ হয়ে ঢুকে গেছে মন্দিরের ঠিক নিচেই। সেখানে চোরা কুঠুরি দরজার মতো একটা দরজা। চাপ দিতে খুলে গেল সেটা। একটা ঘোরানো সরু সিঁড়ি দ্রুত নামলো নিচে। প্রশস্ত চত্বর। চত্বরের মেঝে কালো পাথরের তৈরি। সেখানে সুবিশাল বজ্রেশ্বরের মূর্তি। ডান দিকে ছোট্ট একটা কক্ষ। সম্ভবত শশধর পণ্ডিত ওটাতেই থাকতেন। জমিদার মশাই আর তার অনুচরেরা নিয়ম করে খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেতেন হয়তো। ইন্দ্র দেখল পাথরের মেঝেতে জ্বলছে একটা পিতলের প্রদীপ। সেই আলো ও জায়গাটিকে কেমন একটা আলো আধারিতে ঘিরে রেখেছে। ইন্দ্র তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করল মূর্তিটিকে। অস্ফুট স্বরে বলল, ভদ্রেশ্বরের ছা, এবার এর বুক থেকে বজ্র উদ্ধার করতে হবে, কিন্তু প্রশ্ন হলো কিভাবে? রবিন একবার মাথা চুলকে বলল, সেতু তোলার পদ্ধতিটাই তো ব্যবহার করা যায় ইন্দ্রদা।
ইন্দ্র একবার ভাবল, তারপরে আলতো মাথা নাড়ল। বেশ, তাই কর, দেখা যাক কি হয়। নির্দেশ পেতেই রবিন বন্দুকটা দিয়ে সজোরে আঘাত করল মূর্তিটার বুকে। ঘরাং করে একটা প্রবল আওয়াজ হলো। মন্দিরটা যেন কেঁপে উঠল ঈষৎ। জল গড়িয়ে পড়ার মতো শব্দ শোনা গেল। আর ইন্দ্র রবিন অবাক হয়ে দেখল ঘোরানো সিঁড়ির পথ ধরে নামছে জলের একটা সরু স্রোত। ইন্দ্র চিৎকার করে উঠল, ও ভগবান, সর্বনাশ হয়ে গেছে রবিন। রবিন ভ্যাবাচাকা খেয়ে জিজ্ঞাসা করল, জল কিভাবে ঢুকছে? মূর্তিতে আঘাত করতে সিঁড়িটা নেমে গেছে আর খোলা দরজা দিয়ে। তাহলে উপায়? ভাবতে দে। জলের স্রোতটা মোটা হচ্ছে, মেঝে ধরে গড়াচ্ছে সে স্রোত। সময় ফুরিয়ে আসছে, ইন্দ্রর চোয়াল কঠিন হচ্ছে, বাড়ছে রবিনের বুকের হৃদস্পন্দন। ইন্দ্র তাকালো রবিনের দিকে, স্বগক্তির মতো করে বলল, বুকের মাঝে বজ্রহানে মানে? মানে আঘাত করে। পেয়ে গেছি। বজ্রেশ্বরের হাতে দেখ অস্ত্র হিসেবে রয়েছে একটা বজ্র, ওটাই চাবিকাঠি। বলেই দৌড়ে গেল ইন্দ্র, হাত থেকে নিল বজ্রটা, তারপরে সেটা দিয়ে মূর্তির বুকে অদ্ভুত কায়দায় ঘোরালো। ঠিক যেভাবে লোহার কপাট খোলে তেমন শব্দ তুলে দুভাগে ভাগ হয়ে গেল মূর্তি। আর মূর্তির ভেতরের অংশ উন্মুক্ত হতেই রবিন আর ইন্দ্র যেন পাথর হয়ে গেল। রাশি রাশি সোনা, মাণিক্য, মণি, হিরে, জহরত। তার মাঝখানে লাল কাপড়ের একটা পুটুলি। প্রায় ছোঁ মেরে তুলে নিল সেটা ইন্দ্র, দ্রুত ভরে নিল ব্যাগে। রবিন কেমন ঘোরে যেন ডুবে গেছে, মৃদু স্বরে বলল, আর এগুলো ইন্দ্রদা? ওগুলো ওখানেই থাক। তবে বুঝতে পারছি বজ্রগড়ের জমিদার মশাই বহু আগে থেকেই ঠান্ডা মাথায় এই পরিকল্পনা করেছিলেন। জায়গাটা জনমানবহীন, কোনো জমিদারিতেই পড়ে না, তাই এই জায়গাটাকেই বেছে নিয়েছিলেন তিনি। সম্ভবত বড় জমিদার মশাই বজ্রেশ্বরের আদলে তৈরি করেছিলেন এই মূর্তি। আর এই মূর্তির ভিতরেই কোনো এক কারণে হয় নিজে না হলে বড় পুত্রকে দিয়ে লুকিয়ে রাখতে শুরু করেছিলেন জমিদারের সম্পত্তি। কিন্তু শেষ পর্যন্ত কথাটা শেষ হওয়ার আগেই একটা তীব্র আলো এসে পড়ল ওদের মুখে। ইন্দ্র আর রবিন চমকে দেখল শিবনারায়ণ, পাশেই তার দুজন সঙ্গী অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে। শিবনারায়ণ একটা হাসি দিয়ে বলল, এবার বজ্রেশ্বরে বজ্রটা দিয়ে দাও তো লক্ষ্মী বাবারা, ওটা জমিদার বাড়ির সম্পত্তি, তৃতীয় ব্যক্তির ওতে হাত দেওয়া চলে না, দাও। হাত বাড়ালো শিবনারায়ণ, চোখের দৃষ্টি যেন তলোয়ারের ফলার মতো ধারালো। ইন্দ্র কঠিন গলায় বলল, ওটা যার পাবার কথা তার হাতেই দেব, আপনাকে ব্যস্ত হতে হবে না। ওরে শয়তানের বাচ্চা! বলেই বন্দুক চালালো। গুলিটা তীব্র বেগে এগিয়ে এলো ইন্দ্রকে লক্ষ্য করে। রবিন সজোরে ধাক্কা দিল ইন্দ্রকে। ইন্দ্র ছিটকে পড়ল মেঝেতে। গুলিটা উল্টো দিকের দেওয়ালে গিয়ে বিঁধল। শিবনারায়ণ দ্বিতীয়বার গুলি ছুঁড়তে গেল, কিন্তু তার আগেই ইন্দ্র পিতলের ভারী প্রদীপটা তুলে সজোরে চালিয়ে দিল শিবনারায়ণকে লক্ষ্য করে। সেটা আঘাত করল শিবনারায়ণের ডান উরুতে। শরীরটা ঝাঁকুনি খেয়ে পড়ে গেল। ইন্দ্র সজোরে লাথি মারল পড়ে যাওয়া শরীরটায়। শরীরটা শূন্যে উঠে আছড়ে পড়ল দূরে। অস্ত্রধারী দুজন এগিয়ে আসতেই রবিনের হাতের বন্দুক গর্জে উঠল বেশ কয়েকবার। রক্তস্নাত হয়ে তারা লুটিয়ে পড়ল মেঝেতে। গড়িয়ে চলা জলের স্রোত রক্তে লাল হয়ে উঠল। ইন্দ্র রবিনকে উদ্দেশ্য করে বলল, সে তো ডুবছে, তাড়াতাড়ি বের হতে হবে এখান থেকে। দ্রুত সিঁড়ির দিকে দৌড়ালো ইন্দ্র। সিঁড়ির প্রথম ধাপে উঠেও থেমে গেল। কোমরে গোঁজা ছুরিটা নিয়ে এগিয়ে এলো শিবনারায়ণের দিকে। ধারালো একটা কোপ বসালো শিবনারায়ণের ডান পায়ে। পাটা কেটে ঝুলে গেল। ভয়ঙ্কর আর্তনাদে ভরে গেল মন্দিরের কক্ষ। ইন্দ্র ধারালো একটা হাসি নিয়ে বলল, এত পাপ করেছিস, জমিদার বাড়ির কলঙ্ক তুই, এখন জগ হয়ে সম্পত্তি পাহারা দে, শয়তান। জলের স্রোত এখন আরো বেড়েছে। ইন্দ্র আর রবিন ঝড়ের বেগে সিঁড়িগুলোকে টপকে সেতুর মুখটাতে এলো। সেতু নেমে গেছে হাতখানেক। দ্রুত নামলো তারা।
জল ছুঁয়ে গেল হাঁটু। ইন্দ্র তাড়া দিল, এক্ষুনি ঘাটে পৌঁছতে হবে, এক্ষুনি। যতটা সম্ভব দ্রুত পা বাড়াতে লাগলো তারা, কিন্তু জল কেটে পা যেন যেতে চাইছে না। সেতু নিচে নামছে দ্রুত, জল হাঁটুর উপরে উঠে গেছে। ইন্দ্র আবারও তাড়া দিল, রবিন আরো জোরে, আরো জোরে রবিন। জল কোমর ছুঁয়েছে এখন। রবিন আর ইন্দ্র দাঁতে দাঁত চেপে এগিয়ে চলেছে, যতটা দ্রুত সম্ভব পৌঁছানো যাবে ঘাটে। কিন্তু সেতু ডোবার আগে কি আদেও তারা পৌঁছতে পারবে সেখানে? জল কোমর ছাড়িয়ে গেছে, ওই তো আর মাত্র কয়েক হাত, তাহলেই পৌঁছে যাবে ঘাটে তারা। ইন্দ্র চিৎকার করে উঠল, রবিন লাফ দে! দুটো শরীর জল ঠেলে শূন্যে উঠল আর সজোরে আছড়ে পড়ল পাথরের ঘাটে। ঘটাং একটা শব্দ তুলে ডুবে গেল স্ফটিক জলের তলায় সুদীর্ঘ সেতুটা। ইন্দ্র হাঁ করে দম নিল, তারপরে রবিনকে আলতো ঠেলা দিল। সূর্য পশ্চিমে হেলছে, সন্ধ্যের আগে পৌঁছতে হবে বজ্রগড়ে। রবিন ঝটকা দিয়ে উঠল। ইন্দ্র ফিরতে শুরু করলো দ্রুত, আর ফিরতে ফিরতে শুনতে পেল শিবনারায়ণের ভয়ঙ্কর আর্তনাদ। জঙ্গলের শেষ প্রান্তে যখন পৌঁছল তখন সূর্য প্রায় ডুবে গেছে, সন্ধ্যের ছায়া নামতে শুরু করেছে একটু একটু করে। ইন্দ্র উদ্গ্রীব গলায় বলল, রবিন আরো জোরে পা চালা, আরো জোরে। চাঁদ ওঠার সাথে সাথেই খুলবে মন্দিরের দরজা, তার মধ্যে পৌঁছে দিতে হবে এই বজ্রগড়ে। রবিন আলতো মাথা নেড়ে পা বাড়াতে গেল, আর তখনই শুনতে পেল ঘোড়ার খুরের শব্দ। রবিন ইন্দ্রর মুখের দিকে তাকালো। ইন্দ্রর চোয়াল কঠিন, মৃদু গম্ভীর স্বরে বলল, বুঝেছি, বজ্রগড়ের রানীমা সৈন্য পাঠিয়ে দিয়েছে আমাদের মারতে, যাতে বজ্রের খবরটা বাইরের লোক জানতে না পারে। কিন্তু মন্দিরের দ্বার খোলা হলেই তো সব স্পষ্ট হয়ে যাবে। মনে হয় আমাদের উপর আস্থা না রাখতে পেরে বিকল্প বজ্র দিয়ে আপাতত সামলাতে। কথাটা শেষ হবার আগেই বেশ কয়েকটা তীর সনসন বাতাস কেটে এসে তাদের পাশ দিয়ে বেরিয়ে গিয়ে উল্টো দিকের কাছে গিয়ে বিঁধল। ইন্দ্র রবিনকে ঝড়ের বেগে টেনে নিয়ে একটা বড় গাছের আড়ালে দাঁড়ালো। চাপা স্বরে বলল, রবিন, তুই যত দ্রুত সম্ভব বজ্রগড়ে পৌঁছা, আমি এদিকে দেখছি। রবিন মাথা নাড়ল, না ইন্দ্রদা, তোমাকে এই অবস্থায় রেখে আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। আমার কথা শোন, চাঁদ ওঠার আগেই পৌঁছতে হবে সেখানে, এটা আমাদের দায়িত্ব। আর শোন, আমার কথা ভাবিস না, আমি ঠিক সময় পৌঁছে যাব, ভরসা রাখ আমার উপর। রবিন তবুও দাঁড়িয়ে রইল। ইন্দ্র ঠেলা দিল, যা, আর দেরি করিস না, যা যা। রবিন এক পলক ছলছলে চোখে তাকালো ইন্দ্রর দিকে, তারপরে গাছের সারির আড়াল ধরে দৌড় দিল। জমিদার মহলের সামনে আসতেই শুনতে পেল ঢাক ঢোলের আওয়াজ। রাস্তাতেই দেখেছিল মানুষের ঢল, কিন্তু এখানে যেন জনসমুদ্র। সন্ধ্যা নামার আগেই জমিদার মহল সেজে উঠেছে আলোয়। রবিন আকাশের দিকে তাকালো, না, চাঁদ এখনো ওঠেনি। দ্রুত পায়ে ঢুকলো ভেতরে। এক্ষুনি বজ্রটা পৌঁছতে হবে জমিদার গিন্নির কাছে, জানাতে হবে ইন্দ্রর অবস্থা এক্ষুনি। কিন্তু দোতলার সিঁড়ির মুখে উঠেই বাধা পেল সে রক্ষীর হাতে। রবিন কিছুটা আকুল স্বরে বলল, আমাকে যেতে দাও, রানীমার সাথে আমার ভীষণ দরকার। রক্ষী কিছুতেই রাজি হলো না, তার সাফ কথা, যাবার অনুমতি নেই। রবিন দ্রুত গোছালো নিজেকে, তারপর সজোরে ধাক্কা দিল রক্ষীকে। রক্ষী মেঝেতে পড়ে যেতেই সে দৌড়তে শুরু করলো বারান্দা ধরে। রক্ষীও দ্রুত উঠে অস্ত্র নিয়ে তাড়া করলো রবিনকে। রবিন জানে না ঠিক কোনটা রানীমার ঘর। পেছনে অস্ত্র উঁচিয়ে তেড়ে আসছে রক্ষী। রবিন উপায়ন্তর না পেয়ে তুলল বন্দুকটা। থেমে গেল রক্ষী, আর ঠিক সেই সময় রানীমার গলাটা শোনা গেল। কি হচ্ছে কি এসব পুজোর দিনে? রবিন চৌকিতে ঘুরল। রবিনকে দেখে রানীমার মুখের ভাবের পরিবর্তন হলো একটু। রক্ষীকে ইশারা করে চলে যেতে বললেন তিনি। তারপরে কিছুটা কড়া স্বরে বললেন, তুমি এখানে এরকম মারমুখী ভঙ্গিতে ছোটাছুটি করছো কেন? তোমার সঙ্গী তো বসার ঘরে অপেক্ষা করছে। আমি মন্দিরে যাচ্ছি, বজ্রেশ্বরের হাতে বজ্র পরিয়ে দিতে হবে। মন্দিরের দ্বার খোলা হবে এবার, তোমরা একটু অপেক্ষা করো। নায়েব মশাই,
নায়েব মশাই, ওকে একটু বসার ঘরে নিয়ে যান। বসার ঘরের সোফায় ইন্দ্রকে আতশোয়া অবস্থায় বসে থাকতে দেখে রবিন যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। ইন্দ্র হাসতে হাসতে বলল, কিরে, কি দেখছিস অমন করে? আমি ইন্দ্রশেখরই, কোনো ভূতটুত নয়। না মানে তুমি? আরে আমি তোকে তখন পাঠিয়ে দেওয়ার পর মনে পড়ে গেল বজ্রটা তো আমার ব্যাগেই রয়ে গেছে, তাই ওদের একটা ঘোড়া নিয়ে চলে এলো। আচ্ছা, এখন একটু পেট পুরে খেয়ে নে দেখি, কদিন খুব কষ্ট গেছে। বলেই পেল্লাই সাইজের একটা রাজভোগ মুখে পুরে নিল সে। রবিন শুধু চোখ বড় করে তাকিয়ে রইল ইন্দ্রর দিকে। জমিদার মহল ছাড়িয়ে অনেকটা পথ এসে ইন্দ্র থামল। রবিন তাকালো ইন্দ্রর দিকে ভ্রু কুঁচকে। কি হলো ইন্দ্রদা, থামলে কেন? জমিদার বাড়ির সম্পত্তি, শশধর পণ্ডিতের অবস্থা, শিবনারায়ণ, সব খবরই তো রানীমাকে দিয়ে এসেছো। তাহলে নাকি মাথায় আবার কিছু বদ মতলব এসেছে তোমার? ইন্দ্র মাথা নেড়ে আলতো স্বরে বলল, রবিন চল, সুখিয়ার বাড়ির খোঁজ করি, এক থলে মোহর ওই বাড়িতে দিয়ে আসি। শেষ হলো আজকের গল্প বজ্রগড়ের বজ্র। গল্প পাঠে আসঞ্জন, ইন্দ্র সুমন, রবিন সায়ন্তন, শশধর ও শিবনারায়ণ ঋদ্ধি, সুখিয়া ইভান, ছায়ামূর্তি বিপুল, নায়েব বাল্মীকি। ডিরেকশন অ্যান্ড সাউন্ডস্কেপ বাই বিপুল। স্ক্রিপ্টেড বাই মৃত্তিকা। পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। গল্পের সূত্রধার আমি শঙ্খ। ফিরে আসব আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।